ক্লাস 9 গ্র্যাভিটেশন ডিসকাস করব এই ভিডিওতে। তো দের কিস বাত কা, লেটস গেট স্টার্টেড। স্যার আইজ্যাক নিউটন বলেছেন এই দুনিয়াতে যে কোনো দুটি বডি সবসময় একে অন্যকে অ্যাট্রাক্ট করে তাদের মাসের জন্য। আরে ভাই, সবসময় বডি মানে যে ইট পাথর বিল্ডিং হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জিন্দা বডিও হতে পারে, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। শুধু একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বডির কাছে না মাস থাকতে হবে। আর দুটো বডির মধ্যে তাদের মাসের জন্য যে ফোর্সটা লেগে থাকে সেই ফোর্সটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। অ্যান্ড নিউটন সাহেব প্রথমবার এটাকে ডিসকভার করেছিলেন বা ক্যালকুলেশন করেছিলেন, ম্যাথামেটিক্যাল ফর্ম দিয়েছিলেন। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নিউটনস গ্র্যাভিটেশনাল ল। আর দুটো বডির মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে না, ইটস লাইক 100% লাভ, পেয়ারওয়ালা ফোর্স। মানে এখানে সবসময় অ্যাট্রাকশানই হবে ভাই, কখনো কোনো রকমের রিপালশান হবে না। এই জন্য আমি কি বলি সবসময় যে 100% লাভ, অলওয়েজ অ্যাট্রাকশান, নো রিপালশান। অ্যান্ড দিস ফোর্স ইজ লাইক আওয়ার মম। সবসময় আমরা কতই না ভুলভাল কাজ করে থাকি, ভুলভাল কথা বলে থাকি, মুখে মুখে তর্ক করে থাকি, কখনো কখনো টেম্পারমেন্ট হারিয়ে ফেলে। বাট সবসময় কী করে, যাই ভুল ত্রুটি করে থাকি না কেন সবসময় মাফ করে দিয়ে থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাছে টেনে নেয়। তো হোয়াট এভার উইথ দ্য সিনারিও, সবসময় পেয়ার, অ্যাট্রাকটিভ ইন নেচার দিস ফোর্স। অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ওই পেয়ারওয়ালা ফোর্স। ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দিস গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা আমরা দেখবো যে কোন কোন ফ্যাক্টরের উপরে এই গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ড করে। সব থেকে প্রথমে যেটা আছে, তো দ্য ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ m1. হোয়াট ইজ m1? সাপোজ দুটো বডি আমি নিয়েছি, একটা m1 বডি আর একটা m2 body, and they have been separated by a distance r. Okay, so the gravitational force acting between them is directly proportional to the mass of the first body. দুটো বডি নিয়েছি, তাহলে ফার্স্ট বডির মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে যত বেশি মাস হবে তত বেশি ফোর্স লাগবে, মাস কম তো ফোর্সও কম লাগবে। অ্যান্ড সেকেন্ড যেটার উপর ডিপেন্ড করে এই ফোর্সটা, সেটা হচ্ছে দ্বিতীয় যে বডিটা নিয়েছি তার মাসের সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে সেকেন্ড বডির মাস ইনক্রিজ করলেও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বেড়ে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা, মানে কমালে কমে যাবে। থার্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্সের সাথে। মানে যে দুটো বডিকে আমরা কনসিডার করেছি m1 অ্যান্ড m2, তাদের ডিস্টেন্সের সাথে, যেটা এই ক্ষেত্রে আমি কত নিয়েছি আর। তো ডিস্টেন্সের সাথে ফোর্সের কীরকম রিলেশন, সেটা হচ্ছে যে ইনভার্স প্রপোর্শন। মানে হচ্ছে ডিস্টেন্সের সাথে না, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সের সাথে ফোর্স ইনভার্স প্রপোর্শন। অ্যান্ড ইউ নো হোয়াট দ্য মিনিং অফ ইনভার্স প্রপোর্শন। ইনভার্স প্রপোর্শনে কী হয়, একটা বাড়লে অন্যটা কমে, মানে এরকম ব্যাপারটা, সামথিং লাইক দিস। একটা বাড়বে তো অন্যটা কমবে, তো এটা যখন কমবে তখন ওটা বাড়বে, কমন সেন্স। বাট ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ভাই, শুধু ডিস্টেন্সের সাথে না, মানে হচ্ছে এফ প্রপোর্শনাল 1/r স্কোয়ার। কারণ আমরা ইনভার্স প্রপোর্শনকে এভাবেই লিখি না, বাই রেসিপ্রোকাল ফর্মে লিখি, বাই দিয়ে লিখে থাকি। আর এটা আমি এক্সপ্লেন করছি যে 1/r হলে কি হতো আর 1/r স্কোয়ারেরই বা মিনিংটা কি। তার আগে একটা কাজ করি, ম্যাথামেটিক্যাল ফর্মটা বানিয়ে নিই। তো মোটামুটি গ্র্যাভিটেশনাল ফোর্স নিউটন সাহেব যে ম্যাথামেটিক্যাল ফর্ম দিয়েছিলেন, তো এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, ফার্স্ট বডির মাস, সেকেন্ড বডির মাস, অ্যান্ড দুজনের মধ্যেকার যে ডিস্টেন্স তার উপর, তার স্কোয়ারের সাথে ইনভার্স প্রপোর্শন, হোয়াট এভার। তো যদি আমি কম্বাইন করি এই তিনটে ফর্মকে, তো এটা কি হয়ে যাবে, তো এফ প্রপোর্শনাল অ্যাজ ইউ ক্যান সি, ওপরে কে থাকবে নিউমারেটারে m1 m2, অ্যান্ড নিচে কে থাকবে, শুধু r স্কোয়ার আছে, ভেরি গুড। তো ডিনোমিনেটারে থাকবে r স্কোয়ার। তো এফ প্রপোর্শনাল m1 m2/r স্কোয়ার। বাট ইউ নো, প্রপোর্শনকে ইকুয়াল করতে গেলে আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ইজন্ট ইট? অ্যান্ড এই ক্ষেত্রে সেই কনস্ট্যান্ট টার্মটা কে হবে, বিগ জি, বিগ বি না, বিগ জি, জি ফর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইয়েস মেরে দোস্ত, ইউনিভার্সের জন্য এটা কনস্ট্যান্ট, শুধু আর্থ বলে নয়, যে কোনো সেলেস্টিয়াল বডিজের জন্য এটা আমরা ইউজ করতে পারি, বিগ জি। আমি এক্সপ্লেন করবো এটার মানেটা কি। এটা ক্যাভেন্ডিক্স বলে একজন ছিলেন, মানে একটা প্র্যাকটিক্যালি একটা ভ্যালুটা ক্যালকুলেট করেছিলেন, বিগ জি এর ভ্যালু কত হয়। তো এটার নাম হচ্ছে কি বললাম, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা লিখে দিচ্ছি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা এটার ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে যে 6.67 × 10⁻11। আচ্ছা এটার কি কোনো ইউনিট আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস মেরে দোস্ত, এটার ইউনিট আছে। এটার এসআই ইউনিট তো আমাদেরকে বের করতে হয়, কারণ শুধু ম্যাগনিটিউডটা লিখলে হবে না, ইউনিটটাকেও লেখাটা দরকার রয়েছে। সেটা হচ্ছে যে তার জন্য মুখস্থ করার কোনো দরকার নেই, আমি একটা জিনিসও মুখস্থ করতে বলবো না, সব কিছু স্টেপ বাই স্টেপ শেখাবো, হাউ টু ফাইন্ড দ্য ইউনিট অফ দিস ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে জি এর ইউনিট কী হবে, কমন সেন্স। তো যার ইউনিট বের করবো তাকে ওদিকে রাখি, বাকিদেরকে কী করবো, এপারে নিয়ে চলে আসবো। তাহলে এপারে এফ তো অলরেডি ছিল, তো ওদিক থেকে কে আসবে, m1 m2/r স্কোয়ার আসবে। তো একটা যখন ফ্র্যাকশন যখন এপারে আসে, সাইড চেঞ্জ করে তখন কী হয়, উল্টে যায়। তো এটা হয়ে যাবে r² m1 m2
আর শুধু কত পড়ে থাকবে জি। তো এবার যখন এসআই ইউনিট লিখবো আমি, তো অবভিয়াসলি জি এর ইউনিট কি হবে, এদের কম্বিনেশনে আসবে, ঠিক কি না? তাহলে ফোর্সের জন্য এসআই ইউনিট কত হবে, নিউটন, ভেরি গুড। উপরে আরটা কি আছে, ডিস্টেন্স, অ্যান্ড ইউ নো দ্য এসআই ইউনিট অফ ডিস্টেন্স, ডিস্টেন্স মানে লেংথের সাথে অ্যাসোসিয়েটেড, লেংথের এসআই ইউনিট মিটার, তো ডিস্টেন্সের জন্য কত হবে, মিটার হবে, বাট এই ক্ষেত্রে ডিস্টেন্সের স্কোয়ার আছে, ওই জন্য আমাদের কি বলতে হবে, মিটার স্কোয়ার। ওকে, তো নিউটন মিটার স্কোয়ার বাই কে আছে, কেজি, কেজি না মাস আছে m1 and m2, and you know the SI unit of mass is me, kg, isn't it? তো দুটো মাস আছে m1 and m2, তো দুটো মাসের ক্ষেত্রে ইউনিট এসআই ইউনিট কি হবে, কেজি। হ্যাঁ আমি মানছি যে সবসময় সেম হতে হবে ভ্যালু, তার কোনো মানে নেই। ধরে নাও এটা 30 কেজি, এটা 40 কেজি, বাট সেই তো কেজিই বলতে হবে না ভাই, আমরা তো ইউনিট নিয়ে কথা বলছি, ম্যাগনিটিউড নিয়ে তো কোনো কথা বলছি না। তাহলে কত হবে, কেজি স্কোয়ার। তো কি শিখলাম আমরা, বিগ জি এর ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। তাহলে ভ্যালু কত বললাম, 6.67 × 10⁻11, পাশে কত লিখে দেবো, ইউনিট লিখে দেবো নিউটন মিটার স্কোয়ার বাই হোয়াট, কেজি স্কোয়ার। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বের করলাম না, ম্যাথামেটিক্যাল ফর্মটা বের করলাম না, ইটস লাইক ইটস 100% লাভ লাভ লাভ। না না আমি কোনো গান টান করছি না, জাস্ট ফ্যাক্ট বলছি না, টু ডু লাভ হোয়াট এভার, 100% লাভ, পেয়ারওয়ালা ফোর্স অনলি, কোনো রকমই রিপালশন নেই। কারণ আচ্ছা কারণ কি, আচ্ছা এই ক্ষেত্রে কেন বলছি যে 100% লাভ, অলওয়েজ বলছি 100% লাভ 100% লাভ, মাথা তো খারাপ করে দিচ্ছি শুনিয়ে শুনিয়ে, হোয়াট এভার। কারণটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে কি হয়, পজিটিভ চার্জও থাকে নেগেটিভ চার্জও থাকে, দুটো অপোজিট থাকে, তাই না? ম্যাগনেটিজমের ক্ষেত্রে কি হয়, নর্থ পোল থাকে সাউথ পোল থাকে, তো তখন শুনেছো এই কথাগুলো যে লাইক চার্জ কি করে, রিপিল করে, আনলাইক চার্জ কি করে, অ্যাট্রাক্ট করে। তো ওই ক্ষেত্রে রিপালশন অ্যাট্রাকশনের কথাগুলো আসবে, ম্যাগনেটিজমের ক্ষেত্রেও আসে, কারণ লাইক পোল রিপিল ইচ আদার, আনলাইক পোল অ্যাট্রাক্ট ইচ আদার। বাট গ্র্যাভিটির ক্ষেত্রে ভাই কখনো কি শুনেছো নেগেটিভ মাস পজিটিভ মাস, এরকম তো কোনো ব্যাপার হয় না। তো ওই জন্য এখানে ফোর্সটা একরকমেরই হবে, আর এই ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ ইন নেচার, অলওয়েজ রিমেম্বার। তো এখানে কোনো রকম রিপালশন হবে না, অলওয়েজ দুটো মাসের মধ্যে যখনই ফোর্স লাগবে অলওয়েজ অ্যাট্রাকটিভ হবে। এবার আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ফোর্স, যেটা আমরা লিখলাম গ্র্যাভিটেশনাল ফোর্স, ওটা আমি একটু আগে কি বললাম যে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্স প্রপোর্শন। মানেটা কি ভাই, ডিস্টেন্সের সাথে যদি ইনভার্স প্রপোর্শন হতো আর স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সেস, তো দুটোর মধ্যে ফারাক কি আছে, দুটোর মধ্যে 1/r² আর 1/r এর সাথে কি ব্যাপারটা কি। এটার জন্য বেস্ট এক্সাম্পল, সাপোজ তুমি আর সে কে সেটা তো আমি জানি না, সাপোজ তোমরা দুজনে পাশাপাশি বসে আছো, তো তখন তোমাদের মধ্যে কি হবে, একদম পুরো 100% লাভ, ইজন্ট ইট? তাহলে যেটা অ্যাট্রাকশন বা যে একটা ফিল আছে তার প্রতি, সেই ফিল কত থাকবে, 100% ফিল থাকবে, সেটা ভালোবাসার ফিল হোক অর হোয়াট এভার, আই ডোন্ট নো, তো 100% থাকবে। সাপোজ সে তার স্কুল চেঞ্জ করলো, অন্য কোনো একটা স্কুলে চলে যাবে, তার হয়তো বাবার বদলি হয়ে গেছে বা ফ্যামিলি রিলোকেট করছে, শিফট করছে কোনো একটা জায়গাতে, তাহলে স্কুল চেঞ্জ করা মানে কি আস্তে আস্তে দূরত্ব বাড়ছে, ইয়েস অর নো? তুমি তো তোমার পুরোনো স্কুলে থেকে গেলে, সে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তাহলে দূরে চলে যাওয়া মানে কি, যেটা ছিল, যে ফিলটা ছিল তার প্রতি, যেটা ধরে নিলাম আমি 100 ইউনিট ছিল প্রথম দিন, তো একদম যাওয়ার আগের দিন পর্যন্ত কত ছিল, একদম দুজনে পাশাপাশি বেঞ্চে বসতে একদম 100 ছিল, 100 ইউনিট ফিল ছিল। ধীরে ধীরে যখন সে দূরে যেতে থাকবে আস্তে আস্তে ফিল কি হবে, কমতে থাকবে। এটা আমাদের জিন্দেগির রুলসই তাই, এটা আমাদের জীবনেরই নিয়ম। যত দূরে যেতে থাকবে আস্তে আস্তে স্মৃতি আবছা হতে থাকবে, অবস্কিউর হতে থাকবে, ব্লার হতে থাকবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? তো এবার ব্লার হওয়ারও দুটো তারিকা আছে ভাই, দুরকমভাবে হতে পারে। সাপোজ যে ফিলটা ছিল তার প্রতি যাওয়ার আগের দিন পর্যন্ত সেটা 100 ছিল, কমতে পারে দুরকমভাবে। একটা এরকমভাবে কমতে পারে 100 থেকে 90, 80, 70, 60, 50, 40, 30, 20, এরকমভাবে আস্তে আস্তে কমতে পারে। আর একটা তালিকা আছে, স্মৃতি যদি দুর্বল হয়ে থাকে বা ফিল যদি উইক হয়ে থাকে, এভাবেও কমতে পারে। সেটা কীরকমভাবে, 100 থেকে একদম পরের দিনেই হয়ে গেল 70, তার পরের দিনেই হয়ে গেল একেবারে 20, তারপরের দিনে তো পুরোপুরি মুছে গেছে স্মৃতি, একদম আবছা, সানলাইট সার্ফেক্সাল দিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি। এই ক্ষেত্রে কি হলো, ফোর্সটা একদম ফাটাকসে কমে গেল, একদম ফাটাফাট। তো দুটো ব্যাপার এখানে। তাহলে যখন ডিস্টেন্সটা আমি 1/r লিখবো, 1/r মানে দুটোতেই তো কমবে অবভিয়াসলি, ইনভার্স প্রপোর্শন আছে মানে তো ভাই ডিস্টেন্স বাড়লে ফোর্স কমবে, কিন্তু 1/r মানে কি বলো তো, আস্তে আস্তে কমবে, 90 থেকে 100 থেকে 90, 80, 70, 60, 50 এরকম ভাবে। আর পরেরটা কোনটা, 1/r² বলা মানে একদম পুরো ফাটাফাট কমে যাবে। তার মানে একদম 100 থেকে 70, 70 থেকে 20, তারপর দিন তো একদম ডিটারজেন্ট সানলাইট দিয়ে ধোয়া, একদম পরিষ্কার স্বচ্ছ মন। দ্যাট মিনস
আর যদি 1 হয় তাহলে ফোর্স কত হবে বলো, 1 টাইমস কমে যাবে। আর 2 হলে কি হবে, ফোর্সটা 2 টাইমস কমবে। 3 হলে 3 টাইমস কমবে। বাট এখানে দেখো, এখানে আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে ফোর্স কত হবে, 2 স্কোয়ার, মানে 4 টাইমস কমে যাবে ফোর্সটা যা লাগছিল। 3 হলে কি হবে, ডিস্টেন্স 3 হলে ফোর্স কিন্তু 3 টাইমস নয়, বরং 3 স্কোয়ার মানে 9 টাইমস কমে যাবে। ডিস্টেন্স 5 হলে ফোর্স কিন্তু 5 টাইমস নয়, রাদার 5 স্কোয়ার হবে না, মানে 25 টাইমস কমে যাবে ফোর্সটা, একদম পুরো ফাটাফাট 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 ফাটাফাট। আর এই যে ফোর্সটা একদম পুরো ফাটাফাট ফাটাফাট কমছে না, এই ফোর্সের ফর্মটাকে আমরা বলি না ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল মানে এটা অনেকবার আসবে, শুধু গ্র্যাভিটি বলে না, ইনভার্স স্কোয়ার ল দিয়ে আরও অনেক ফর্ম আছে, যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, তারপরে আর কি যেন আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। প্রত্যেকে কিন্তু ইনভার্স স্কোয়ার ল ফর্মেই থাকে, মানে 1/r স্কোয়ারের সাথে ফোর্সটা প্রপোর্শনাল হবে, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে ফোর্স, তখনই সেটাকে আমরা কি বলবো, ইনভার্স স্কোয়ার ল। আমি জানি অনেক লোকের মনে একটা গভীর প্রশ্ন, স্যার আপনি তো বললেন সবসময় অ্যাট্রাক্ট করবে, 100% লাভ, কত কী তো বললেন, তাহলে স্যার এই যে আমাদের চারপাশে চেয়ার টেবিল আরও যে সমস্ত বডি দেখতে পাচ্ছি, কেউ অ্যাট্রাক্টই যদি করে তাহলে আমাদের কাছে চলে আসার কথা, তবে আমরা তো তাদের কাছে কাছে চলে যাওয়ার কথা। এরকম তো স্যার রিয়েলিটিতে কখনো কিছু দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি না, কি করে বুঝবো স্যার যে নিউটন ঠিকঠাক কিছু একটা ফর্মুলা দিয়ে গেছেন, তার প্রমাণ কি আছে? ব্যাপারটা হচ্ছে না সামথিং লাইক, আমরা কোথায় আছি, আমরা তো আর্থের ওপরে আছি না, তো ধরতি মাথা আমাদের, তার মাস কত বলো, 6 × 10⁻24 কেজি ভাই, হিউজ মাস, ট্রিমেন্ডাস মাস। তো ধরতি মাথার সাথে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আমার চেয়ারটার টেবিলটার তোমার সবার, সেটা জিন্দা হোক বা নন লিভিং হোক, যেই হোক না কেন, প্রত্যেকের সাথে যে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা লাগছে, সেটা আমাদের যে ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো, আমার সাথে টেবিলটার, আমার সাথে চেয়ারটার, আমার সাথে ওই দিকের যে টেবিলটা আছে ওটার, তো এই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলোর থেকে আর্থের সাথে আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কয়েক লাখ লাখ গুণ বেশি। তো অবভিয়াসলি তো আমরা ওটাকে, যেহেতু আর্থের ওপরে আছি, ওই ফোর্সটা এতটাই বেশি যে এটা ফিলই করতে পারছি না, মেহসুসই করতে পারছি না, এটা ডমিনেট, আর্থের ফোর্সটা ডমিনেট এই ইন্ডিভিজুয়াল যে ফোর্সগুলো রয়েছে আমাদের চারপাশে, যে জিনিসগুলোর সাথে আমরা যে ফোর্সটা ফিল করি তার রেসপেক্টে। বাট হ্যাঁ, এরকম যদি কখনো পসিবল হয় যে তুমি চলে গেলে, স্পেসে চলে গেলে, তুমি আর সে, হ্যাঁ সে মানে সবসময় সে না, চেয়ার টেবিলও হতে পারে ভাই, সবসময় ডুয়াল মিনিং করার কোনো মানে হয় না। তো চেয়ার অ্যান্ড টেবিল নিয়ে, চেয়ার টেবিল চলে গেলে স্পেসে, তো সেই ক্ষেত্রে কী হবে, সেখানে আর কোনো এফেক্ট নেই, কেউ নেই, কিন্তু কোনো আর্থের কোনো ভালোবাসা নেই, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, বা সারাউন্ডিং ধরে নিলাম পুরো ফাঁকা, একদম পুরোপুরি শূন্য। তো সেই ক্ষেত্রে কী হবে, যদি দুটো মাসের জন্য তুমি অ্যান্ড তোমার ওই চেয়ার বা টেবিল দুজনে আস্তে আস্তে কী করবে, পাশে চলে আসবে, কাছে আসতে থাকবে ধীরে ধীরে, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ফিল করা যাবে, কারণ আর্থের ভিসিনিটি থেকে অনেক দূরে চলে গেছে। শুধু তাই নয়, কেউ যদি পানির পিক ফেলে না, ভাবলে একটু দূরে ফেলে দেখি, আফটার সাম টাইম কী হবে, সেটারও তো একটা মাস রয়েছে, সেও আস্তে আস্তে গোটা গায়ে পুরো পানির পিক চলে আসবে। তো যারা এরকম রাস্তাঘাট নোংরা করে, আমার ইচ্ছা আছে তাকে ওরকম জায়গায় নিয়ে একবার পানির পিক ফেলিয়ে দেওয়া, একদম খেলা শেষ হয়ে যাবে, মজা টের পেয়ে যাবে, পুরো গোটা গায়ে একদম লালই লাল হয়ে যাবে একদম। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা দ্য রোল অফ বেস্ট ফ্রেন্ড ইন রিলেশনশিপ। যখন নতুন রিলেশনশিপ শুরু হয়, তখন তো সবসময় তার সাথে কথা বলতেই মশগুল, এতদিনের বন্ধুত্ব, এতদিনের দোস্তি তখন আর মাথায় থাকে না, তাই না? তো এরকম কোনো ব্যাপার নেই যে দোস্তি কমে গেছে, বন্ধুত্ব শেষ হয়ে গেছে, এরকম ব্যাপার নেই। নতুন সম্পর্কে মানুষের ইনভলভমেন্ট একটু বেশি হয়ে যায়, ইন্টারেস্টেড তার প্রতি বেশি থাকে, ওই জন্য ম্যাক্সিমাম টাইম তাকিয়ে দেয়। তো এমন নয় যে বন্ধুর জন্য কোনো জায়গা নেই হৃদয়ে, বন্ধুর জন্য অবশ্যই জায়গা রয়েছে, বেস্ট ফ্রেন্ডের জায়গা অবশ্যই রয়েছে, বাট নতুন রিলেশনশিপের চক্করে পড়ে সেটা নিচে দেবে গেছে, অনেকটা নিচে নেমে যায়নি, অ্যাটলিস্ট চাপা পড়ে গেছে সেই বন্ধুত্ব সম্পর্কটা রিলেশনশিপের চক্করে পড়ে, কি আর করা যাবে। বাট যেদিন সাপোজ ব্রেকআপ হয়ে গেল, আমি চাই না যে উপরওয়ালা না করুক এরকম কিছু হোক, আনলেস ইটস টক্সিক, বাট যদি এরকম হয়, তখন সব থেকে এসে মোবাইলে ফোনটা কার কাছে যাবে, বেস্ট ফ্রেন্ডের কাছেই ফোনটা তো করবে না, আরে ভাই বলিস না, এরকম ধোকা দিয়ে দিল, নাগিনে নিকলি, আরও ব্লা কত রকমের কথাবার্তা, সব কিছু কথাবার্তা জানিস, এই বলতো, ওই করতো, এটা ছিল, হ্যানা ছিল, এখানে গেছিলাম, ওখানে গেছিলাম, এই করেছিলাম, ওই করেছিলাম, সমস্ত গল্প কার সাথে শেয়ার করবে, বেস্ট ফ্রেন্ডের সাথেই তো শেয়ার করবে না। তাহলে সব কিছুই রিলেটিভ, সব কিছুই পার্সপেক্টিভ, সব কিছুই নজরিয়া, ডিপেন্ড করে কখন কোন জায়গাতে কোথায় রয়েছে। একইভাবে আর্থে আছি, এই জন্যই চেয়ার টেবিলের সাথে ফোর্স ফিল করতে পারছি না, কারণ আর্থের সাথে আমাদের ফোর্সটা অনেকটা বেশি। বাইরে চলে যাব, এমন কোনো একটা জায়গায় চলে যাব যেখানে কোনো গ্র্যাভিটি নেই, সেখানে গেলে কি দেখবো, এই সমস্ত
চেয়ার টেবিল পেন পেপার সব কিছু ধীরে ধীরে অ্যাট্রাক্টেড হচ্ছে, তখন সেখানে গিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ফিল করা যাবে। গ্র্যাভিটেশন থেকে লোকজনের অনেক রকমের মিসকনসেপশন থেকে থাকে, তো আমরা এক এক করে সেই মিসকনসেপশনগুলো সম্পর্কে জানবো এবং ওগুলোকে ঠিক করব, কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটার ব্যাপারে আলোচনা করব। তাহলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে দুটো বডির মধ্যে, আরে ভাই সবসময় বডি 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 শুনতে ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে বডি 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 করছি, কি বডি কার বডি, ডেড বডি না কি বডি, আর ফিল আসছে না রে। ফিল করতে গেলে না একটু ফিল করতে হবে, ওকে আমি ফিল করাচ্ছি। সাপোজ কোনো লায়লা আর তার মজনু, রোমিও জুলিয়েট, কি করে জানবো ভাইকে, তো ধরে নিলাম কোনো একটা বিএফ আর তার প্রেমিকা জিএফ, ঠিক আছে, তো ধরে নাও কি M1 কেজি বিএফ এর মাস অ্যান্ড জিএফ এর মাস হচ্ছে M2 অ্যান্ড দে হ্যাভ বিন সেপারেটেড বাই ডিস্টেন্স, দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে। আর এবার একটা ফিল আসছে না, বডি বডি বলার থেকে বিএফ জিএফ, অবভিয়াসলি ভাই প্রত্যেকের কাছে মাস তো রয়েছে না, কারণ মাস ছাড়া তো নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো এক্সাম্পলের খাতিরে ধরে নিচ্ছি যে 150 কেজি মাসওয়ালা বয়ফ্রেন্ড অ্যান্ড 40 কেজি মাসওয়ালি জিএফ, ঠিক আছে, তো দুজনের মধ্যে কি লাগবে, নিউটন সাবের হিসাবে একটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে, কারণ ফর্মুলা অলরেডি ডিসকাস করে নিয়েছি, F = Gm1m2/r²। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা লাগবে না, তো এই ফোর্সটা কার উপরে লাগবে বা কে কাকে অ্যাট্রাক্ট করবে, কি বিএফ জিএফকে অ্যাট্রাক্ট করবে নাকি জিএফ বিএফকে অ্যাট্রাক্ট করবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? এতদিনের এক্সপিরিয়েন্স থেকে যেটুকু আমি দেখেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় লোকজন এটা বলে থাকে যে স্যার অবভিয়াসলি বিএফ কেন, যার মাস বেশি হবে সেই অবভিয়াসলি অ্যাট্রাক্ট করবে, যার মাস কম, তাহলে এখানে বিএফ এর মাস বেশি আছে 150 কেজি, তো কমন সেন্স কি বলে স্যার বিএফই তো অ্যাট্রাক্ট করবে না জিএফকে। বাট দিস ইজ রং মিসকনসেপশন ভাই, এখান থেকে শুরু, এটা গলত। যার মাস বেশি সে অ্যাট্রাক্ট করবে, ইটস আ কমপ্লিটলি রং কনসেপ্ট। ধরো তুমি কাউকে পাগলের মতো ভালোবাসো, বাট তার তরফ থেকে কোনো রেসপন্স নেই, অনেকবার চিঠিপত্র SMS টেক্সট করার পরেও কোনো কিছু লাভ হয়নি, বারবার শুধু ব্লকই খেয়ে গেছো, শুধু নাম্বারটা ব্লক লিস্টেই চলে গেছে তার জীবনের তার মোবাইলের, তো এটাকে তো ভাই রিলেশনशिप বলে না, दिस इज कॉल्ड वन साइडेड लव। और वन साइडेड लव तो तुम किसी के साथ भी कर सकते हो, चाहे वो कैटरीना कैफ ही क्यों ना हो। सॉरी विकी भाई, मुझे माफ कर देना, बट यू नो दैट इन लॉन्ग রান দিস উইল নট ওয়ার্ক। রিলেশনशिप মানে শুধু তুমি নয়, তাকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে না, শুধু তুমি ভালোবাসলে চলবে না, তাকেও তো ভালোবাসতে হবে না। তো এরকমই ব্যাপার, শুধু 50 কেজি 150 কেজি মাসি যে সব কিছু সবসময় ভালোবাসবে এরকম কোনো ব্যাপার নেই। একটা রিলেশনशिप মানে তাকেও যতটা তাকে যেমন ভালোবাসতে হবে, তো বিএফ জিএফকেও তো করতে হবে, তো বিএফও যেমন ফোর্স অ্যাপ্লাই করবে জিএফও ফোর্স অ্যাপ্লাই করবে, তো বেসিক্যালি দুটো ফোর্স, একটা নয়। তো এটা ভাবা ভুল যে 150 কেজি সবসময় অ্যাট্রাক্ট করবে, যেহেতু দুজনে রয়েছে একসাথে, তো 150 কেজিকেও অ্যাট্রাক্ট করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ 40 কেজিওয়ালি জিএফকেও তো করতে হবে না। তো দুটো ফোর্স আছে, একটা হচ্ছে এই ফোর্সটাকে যদি আমি লিখি এরকমভাবে, তাহলে এই ফোর্সটাকে বলবো এফ ফোর্স অন 2/1, আর জিএফ এর উপর যে ফোর্স সেটাকে বলবো ফোর্স অন 1/2। তো বেসিক্যালি গ্র্যাভিটিতে একটা নয় মেরে ভাই, দুটো ফোর্স থাকে, একটা হচ্ছে F12 তার মানে ফোর্স অন 1/2 মানে এ ওকে, আর একটা ও একে 1/2, আর একটা হচ্ছে 2/1। নাও সেকেন্ড মিসকনসেপশন, সেটা হচ্ছে যে আমরা এইমাত্র কি দেখলাম যে দুটো বডির মধ্যে দুটো ফোর্স লাগবে, একটা হচ্ছে ফোর্স অন 1/2 আর একটা হচ্ছে ফোর্স অন 2/1। এবার আমার কোশ্চেন এটা হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে কোনটা কম হবে। এখানে লোকজন কি বলে স্যার এর তো মাস বেশি আছে, তো অবভিয়াসলি F21টা বেশি হবে, আর F21 তো এটার জন্য, তাহলে এর মাস তো স্যার কম আছে, তো অবভিয়াসলি F21 ফোর্সটা স্যার কম হবে। বাট কোনো রিলেশনশিপে না, সরি একটা হেলদি রিলেশনশিপে না দুজনকেই সমান সমান কন্ট্রিবিউট করতে হয়। সবসময় তুমিই তার পিছনে সবসময় টাকা খরচা করে যাচ্ছ, রেস্টুরেন্টের বিল তুমি ভরছো, ওলা উবেরের খরচা তুমি দিচ্ছ, ঘুটি গরমের খরচা তুমি দিচ্ছ, পাপড়ি চাট ভেলপুরি সব খরচা তুমি অলওয়েজ বিয়ার করছো, সেটা কখনো এক কাপ চা পর্যন্ত খাওয়ায় না। শুধু খাওয়ানোর কথা বাদ দিলাম আমি, ভালোবাসার তরফ থেকে দেখতে গেলেও সেটাও কোনো কিছু নেই তোমার প্রতি, যেটুকু রয়েছে সেটা তো লোকজনকে শো আপ করার জন্য, নাই ভালোবাসা আছে নাই রেসপেক্ট আছে। তো ইউ উইল গেট টু নো যে লং রানে এরকম এটা কাজ করবে না। আপনার এখন হয়তো টেম্পোরারি চলছে ইটস ওকে, বাট লং রানে এটা তো ব্রেকআপ হওয়ারই এটা, এরকম রিলেশনশিপে থাকা মানে নিজেকে অপমানিত মনে করা। তাহলে মেরে দোস্ত জীবনে সবসময় এরকম ধরনের রিলেশনশিপ চুজ করো যেখানে এগুলো ম্যাটার করে না, যে তোমার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে, সিক্স প্যাক আছে কি নেই, রূপ রং বিশাল কিছু আছে কি নেই,
ম্যাটার করে না। যদি তুমি উদার মনের হও আর তোমার মনকে দেখে যদি কেউ ভালোবাসে, এক্সটার্নাল প্যারামিটারগুলোকে দেখে নয়, তখন জানবে সেটা একটা স্টেবল হেলদি রিলেশনশিপ অ্যান্ড দিস উইল ওয়ার্ক। তাহলে শুধু তোমার বাইরের জিনিসগুলো নয়, তোমার ভেতরের জিনিসগুলোকে দেখে যে তোমাকে ততটাই ভালোবাসবে যতটা তুমি তাকে ভালোবাসো, তাহলে বুঝতে হবে যে সেটাই একটা হেলদি স্টেবল রিলেশনশিপ। তার মানে যতটা কন্ট্রিবিউশন তুমি করবে ততটাই কন্ট্রিবিউশন তাকেও করতে হবে মেরে দোস্ত। দ্যাট মিনস F1 to মাস্ট বি ইকুয়াল F2 1। তাহলে একটা হেলদি সুস্থ রিলেশনশিপের জন্য কন্ট্রিবিউশন ইন্ডিভিজুয়াল মাস যাই হোক না কেন, আমি মানছি এটা 150 কেজি, ওটা 40 কেজি, তা সত্ত্বেও ইন্ডিভিজুয়াল ফোর্স মাস যাই হোক না কেন, ফোর্স কিন্তু সেম হতে হবে। কারণ রিলেশনশিপ মানে मैं या तुम नहीं, हम दोनों मिलके। তো ফর্মুলাও দেখো আমার কথাকে সাপোর্ট করছে, কারণ গ্র্যাভিটেশনাল ফর্মুলাতে না, ফোর্সের ফর্মুলাতে না, শুধু M1ও নেই, শুধু M2ও নেই, শুধু GF এর মাসও নেই, শুধু BF এর মাসও নেই, বরং দুজনের মাস রয়েছে M1 ইন্টু M2। তাহলে এর জন্য যখন ক্যালকুলেট করবে তাহলে 150 ইন্টু 40, আর যখন ওর জন্য ক্যালকুলেট করবে তখনও কিন্তু 40 ইন্টু 150। তো প্রোডাক্ট কিন্তু সেমই থাকবে, ইন্ডিভিজুয়াল মাসের কোনো কন্ট্রিবিউশন নেই, দোনো মিলকে। मैं या तुम नहीं, हम। ফিল করতে হবে, রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে, তবেই না ফিজিক্স পড়ার সার্থকতা। এবার আমরা জানবো থার্ড মিসকনসেপশনের ব্যাপারে। সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে তো দুটো বডিকে নিয়ে কথা বললাম, যদি দুয়ের বেশি কোনো বডি থাকে, 3টে বা 4টে বা 5টা বডি থাকে, তো তখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে ক্যালকুলেট কিভাবে করবো? অ্যাজ ইউ ক্যান সি হিয়ার আই হ্যাভ টেকেন 3 masses M1 M2 অ্যান্ড M3। তাহলে এখানে ফর্মুলা কিভাবে লিখবো? এরকমভাবে কি কিছু লিখবো যে F ইকুয়ালস টু G ইন্টু M1 ইন্টু M2 ইন্টু M3 বাই R²? গলত হ্যাঁ ভাই, এরকমভাবে আমরা কখনো গ্র্যাভিটেশনাল ফোর্সকে ক্যালকুলেট করতে পারবো না। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা 2 বডি প্রবলেম। অ্যাট এ টাইম আমরা দুটো বডিকেই কনসিডার করতে পারবো। 3টে 4টে 5টা 10টা 10,000টা বডি থাকলেও কখনো কিন্তু অতগুলো বডিকে একসাথে নিয়ে কোনো ফর্মুলা আমরা বানাতে পারবো না, বিকজ ইটস আ 2 বডি প্রবলেম। যে কোনো অ্যাট এ টাইম দুটো বডিকে নিতে পারো, তুমি M1 M2কে নিয়ে বলতে পারো জি M1 M2 বাই R², বা M1 M3কে নিয়ে করতে পারো M1 M3 বাই R², ওদের ডিস্টেন্সটা নেবো। M2 M3কে নিয়ে করলে তখন এদের ডিস্টেন্সটা নেবো। তাহলে G ইন্টু M2 ইন্টু M3 বাই R²। একসাথে সবাইকে নিয়ে চলা যাবে না সবসময়। শাহরুখ খানের দেবদাস মুভি দেখেছো কখনো? ওখানে কি আছে? 3টে ক্যারেক্টার, পারো, চন্দ্রমুখী অ্যান্ড দেব। তো 3জনকে নিয়ে একসাথে কোনো রিলেশনশিপ ছিল না, একসাথে ফোর্স ছিল না, ওখানে দুজনকে অ্যাট এ টাইম নিয়ে রিলেশনশিপ ছিল। ওদের মধ্যে যে লাভ ট্রায়াঙ্গেলটা ছিল না, সেখানে কে ছিল? লাভ ট্রায়াঙ্গেল একদিকে ছিল শাহরুখ খান মানে দেব, একদিকে চন্দ্রমুখী আর একদিকে পারো। তাহলে একটা ছিল রিলেশনশিপ দেবের সাথে পারো, দেবের সাথে চন্দ্রমুখী, আর একটা পারো চন্দ্রমুখীর মধ্যেও রিলেশন ছিল, যেটা প্রথমে হস্টিলিটির ছিল, শত্রুতার ছিল, বাট পরবর্তীকালে বন্ধুত্বে কনভার্ট হয়ে গেছিলো। তো যতগুলো বডি থাকবে একসাথে নিয়ে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না ভাই। প্রত্যেকটার জন্য কি করতে হবে? আলাদা আলাদা করে ফোর্স করতে হবে। তাহলে এই দুজনের ফোর্সটাকে বলবো F12, এই দুজনের জন্য যে ফোর্সটা হবে F13, এদের জন্য যে ফোর্সটা হবে সেটাকে বলবো F23। বোঝা গেল? তো যতই বডিজ থাক না কেন, অ্যাট এ টাইম দুটোর বেশি বডিকে নিয়ে ফোর্স ক্যালকুলেট করা যাবে না। তো আমি জানি এটা অনেকের মনে হচ্ছে স্যার এত লাখ লাখ ফোর্স হবে, তো ইয়েস লাখ লাখ ফোর্স হবে, তো যখন যার সাথে কথা বলবো আমরা তখন তার উপরে সেই ফোর্সগুলোর কন্ট্রিবিউশন আমি কনসিডার করতে হবে, কি আর করা যাবে। থার্ড বডি को कभी भी अंदर मत घुसाना, चाहे वो ग्रेविटेशन का फॉर्मूला हो या फिर अपना रिलेशनशिप। আমি জানি এত কিছু শেখানোর পরেও তোমরা ভুল আনসার দেবে। क्या मैं एक सवाल पूछ सकता हूँ? কোয়েশ্চেনটা হচ্ছে যে কোনো বডিকে যদি আমরা উপরের দিকে থ্রো করি, রিয়েল লাইফে কি দেখেছি যে কিছুক্ষণ পরে বডিটা কি হয়? আর্থের উপরে ফিরে আসে। এই মার্কারটাই ধরো না বডি, তো এটাকে যদি আমি থ্রো করি এরকমভাবে কি হবে? আমার হাতেই তো ফিরে আসলো না। তার মানে ব্যাপারটা কি হলো? আর্থ কে কাকে অ্যাট্রাক্ট করলো এটা আমায় বলবে। মার্কারটা কোথায় আছে? বলে আর্থ সারফেসের উপরে আছে। ভেরি গুড, আর্থের তো বিশাল ব্যাপার সেবার, বিগার রেডিয়াস। তো আমি যদি একটা বলকে থ্রো করি, এই মার্কারটাই ধরে নাও, তো ওটাকে থ্রো করলে কি হবে? মার্কারটা কি হচ্ছে? আর্থ সারফেসের উপরে ফিরে আসছে, তাই তো? তাহলে কি আর্থ, কমন সেন্স কি মনে হচ্ছে? অবভিয়াসলি স্যার আর্থের উপরে ফিরে আসছে মানে আর্থ মার্কারকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? তাহলে আর্থ মার্কারকে অ্যাট্রাক্ট করবে, তাই জন্য আর্থ মার্কারটা আর্থের সারফেসে ফিরে আসলো। খুব ভালো কথা। আমার কোয়েশ্চেন, মার্কারটা কি আর্থকে অ্যাট্রাক্ট করে? এটা আমার কোয়েশ্চেন। আর্থ মার্কারকে অ্যাট্রাক্ট করে এটা তো না হয় বুঝলাম, ওই জন্যই মার্কারটা ছুড়ে দেওয়ার পরেও আমার হাতে ফিরে আসলো, কারণ আর্থের কাছে যাওয়ার কথা ছিল, বাট মাঝখানে আমি এসে ব্যাগটা দিয়ে দিলাম, তো কি হবে? আমার হাতেই ফিরে আসলো। ছেড়ে দিলে কি হতো? একদম গ্রাউন্ডে গিয়ে পড়তো, আর গ্রাউন্ডে যদি গর্ত থাকতো একদম আর্থের সেন্টার অবধি গিয়ে পৌঁছে যেত। হোয়াট এভার, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে ঠিক আছে, আর্থ অ্যাট্রাক্ট করে আমি বুঝলাম যে আর্থ মার্কারকে অ্যাট্রাক্ট করছে একটা ফোর্স দিয়ে, সেটা F1 ধরে নিলাম, ভেরি গুড। তাহলে মার্কারটা কি আর্থকে অ্যাট্রাক্ট করছে নাকি মার্কারটা আর্থকে অ্যাট্রাক্ট করছে না?
তোমরা জানো যে আর্থের মাস খুব বেশি, 6 × 10⁻24, ভাই 6-এর পরে অনেক কটা জিরো, 24খানা জিরো, হিউজ মাস একটা। আর এই এটার আর কথা, আমি তাও ধরে নিচ্ছি বডিটাকে 1 কেজি মাস। এটাকে স্মল এম দিয়ে আমরা ইউজুয়ালি ডিনোট করি, আর্থের মাসকে বিগ এম দিয়ে ডিনোট করি। তো আমার কোয়েশ্চেন, আর্থ তো না হয় এই মার্কারটাকে অ্যাট্রাক্ট করলো, মার্কার আর্থকে কি অ্যাট্রাক্ট করছে কি করছে না? ম্যাক্সিমাম লোকজনের মনে হচ্ছে করছে না স্যার, কেন করবে, এইটুকুই মাস কি আর এমন করে। অনেক লোকের এটা হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ স্যার মার্কারটাও আর্থকে অ্যাট্রাক্ট করে, বাট এই তো স্যার সামান্য মাস, 1 কেজি মাস, আর কোথায় 6-এর পরে 24খানা জিরো। তাহলে মার্কার যে ফোর্সে আর্থকে অ্যাট্রাক্ট করে না, সেটাকে যদি আপনি F2 বলেন, তো এই ফোর্সটা স্যার প্রচণ্ড ছোট হবে। F1-এর থেকে F2 তো স্যার অনেক ছোট। তার মানে মার্কারটা খুব কম ফোর্সে আর্থকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু আর্থ হিউজ মাস, তো বিশাল একটা ফোর্স নিয়ে মার্কারটাকে অ্যাট্রাক্ট করছে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই মার্কারটাকে বা কোনো একটা বলকে বা বডিকে আমরা উপরের দিকে থ্রো করলে নিচে গিয়ে পড়ে, গ্র্যাভিটির জন্য আর্থের সারফেসের উপরে গিয়ে ধাক্কা খায় ওটা। বাট এটা ভুল কনসেপ্ট, ইয়েস এটা ভুল কনসেপ্ট। যতই দেখো না কেন মাস, ইন্ডিভিজুয়াল মাস কম হয়। একটু আগেই আমি বলেছিলাম গ্র্যাভিটির যে ফোর্সের ফর্মুলাটা কত ছিল আমাদের, Gm1m2/r²। এটা 100% লাভ। আর আমি একটু আগে কি বললাম যে রিলেশনশিপ মিনস मैं या तुम नहीं, हम दोनों মিলকে, দুজনের কন্ট্রিবিউশন থাকবে আর দুজনকে সেম কন্ট্রিবিউট করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যতটা ফোর্সে মার্কার আর্থকে টানবে, ডিট্টো সেম ফোর্সে আর্থ মার্কারকে টানবে। মানে আর্থ যে ফোর্সে টানছে, হ্যাঁ এত মাস যে ফোর্সে টানছে, মার্কারটাও কিন্তু আর্থকে সেম ফোর্সে টানছে। জানি এটা শুনতে হয়তো উইয়ার্ড লাগছে, বাট এটাই ফ্যাক্ট। দুটো ফোর্স সেম হবে, যতটা ফোর্সে আর্থ টানবে মার্কারটাকে, মার্কারটাও সেম ফোর্সে টানবে। বাট একটা ক্যাচাল আছে, ক্যাচালটা কি আমি সেটা বলবো। এটা আবার মনে হবে লোকজন, স্যার যদি সেম ফোর্সেই টানে তাহলে আর্থ তো ওই মার্কারটার কাছে দৌড়ে যাচ্ছে না, আর্থ তো কই হিললেও না, কিছুই হলো না আর্থের, আর পড়লো তো আর্থের ওপরে। কি করে স্যার আপনি বলছেন দুটো সেম হবে? বাট কনসেপ্টটা দেখো, এখানে ফোর্স সেম হবে আমি বলেছি। ধরে নিচ্ছি তর্কের খাতিরে ফোর্সটা হচ্ছে 100 নিউটন, এই ফোর্স তাহলে এটাও 100, মানে এটাও কত হবে? অবভিয়াসলি দুটোকে আমি সেমই হবে না, 100 নিউটন ধরে নিচ্ছি আমি এখানে। তো এবার আমরা একটা জিনিস ক্যালকুলেট করব, যেটা मोशन, न्यूटन्स NLM, न्यूटन्स लॉज ऑफ मोशन আমি অলরেডি ডিসকাস করেছি। किसी भी आदमी के जीवन में उनके माता पिता का बराबर कंट्रीब्यूशन, मतलब फोर्स इक्वल्स टू मास इनटू एक्सीलरेशन, फादर इक्वल्स टू मा, F इक्वल्स टू ma। তো এই ফর্মুলা সবাই আমি আগেই ডিসকাস করেছি, আশা করি সবাই জানো, কোনো চাপ নেই। F ইকুয়ালস টু m। আমি যদি এবার এদের অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করি, ফোর্স তো সেম, আমি আবারও বলছি ফোর্স সেম। চলো আর্থের অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করবো, বডির অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করবো। তো বডির অ্যাক্সিলারেশন কত হবে ভাই? যে ডেটাগুলো আমি নিয়েছি, রিয়েলিটিতে এত বেশি হয় না, বাট যে ডেটা আমি নিয়েছি, আমার ডেটা নেওয়া অনুযায়ী ফোর্স কত লাগছে 100, আর মাস কত আছে 1 কেজি। তাহলে অ্যাক্সিলারেশনের কি ফর্মুলা হবে? ডিভাইড করে দিলে F/m, ভেরি গুড, আই উইল ডু দ্যাট। ফোর্স কত 100, F/m, মাস কত আছে 1 কেজি। তাহলে বডির অ্যাক্সিলারেশন মানে মার্কারটার অ্যাক্সিলারেশন কত হবে? 100 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্যান ইউ ইমাজিন? ইটস আ ট্রিমেন্ডাস অ্যাক্সিলারেশন। চলো ঠিক আছে ঠিক আছে, এবার আমরা কাজ করি, আর্থের অ্যাক্সিলারেশন বের করি। তো এটাকে আমরা 2 ধরে নিচ্ছি বডির জন্য, আর আর্থের জন্য অ্যাক্সিলারেশনকে 1 ধরে নেবো। তো আর্থের অ্যাক্সিলারেশনের জন্য কি নেবো? ফর্মুলা তো একই থাকবে, ফোর্স বাই মাস। বাট আর্থের যখন অ্যাক্সিলারেশন বের করবো, এখন মাসটা কার হবে? আর্থের মাস হবে। লোকজন বলবে স্যার ফোর্সটাও তো আর্থের হবে। হ্যাঁ রে ভাই, দুটো ফোর্স তো সেমই নিয়েছি না, আর্থের মার্কারের কি যায় আসে? তো 100/m2, m2 এখানে কত হবে? m2 না, বিগ এম, আর্থের মাস 6 × 10⁻24। ভাই সাহ, এটাকে যদি আমি ডিভাইড করি আনসার আসবে 0.0000000000000, জানি না কতক্ষণ পরে হয়তো 1 বা 2 কিছু একটা আসবে। তো আর্থের অ্যাক্সিলারেশন ট্রিমেন্ডাস কম, প্রচণ্ড ছোট অ্যাক্সিলারেশন। তো এই জন্য আর্থ হালকা করে মুভও করবে না, কিছুই ফিল করা যাবে না, কিছুই বুঝতে পারবো না। বাট বডির জন্য দেখো, ইট উইল ফল ডাউন উইথ অ্যান অ্যাক্সিলারেশন 100 মিটার/সেকেন্ড স্কোয়ার। ইটস আ ট্রিমেন্ডাস হিউজ অ্যাক্সিলারেশন, ম্যাগনিফিসেন্ট অ্যাক্সিলারেশন। তো অবভিয়াসলি কী হবে, বলটা বা মার্কারটাই কী হবে, আর্থের উপর পড়বে, যেটা রিয়েল লাইফে হয়ে থাকে। বাট এখানে অনেকে ভুল করে, ম্যাক্সিমাম লোকজন কী ভাবে, ফোর্স কম বেশি, বাট ফোর্স সেম হবে। নিউটনস ফর্মুলা কি বলছে? দুটো ফোর্স ইকুয়াল হবে। কারণ এদের ক্ষেত্রে আমরা যদি ফোর্সের ফর্মটা লিখি, কত লিখবো? জি আর্থের মাস, m1টা কত আর্থের মাস, m2টা কত মার্কারের মাস, স্মল এম, বাই কত হবে ডিস্টেন্সটা কত হবে বলো, রেডিয়াস অফ দ্য আর্থ। হ্যাঁ, এই ডিস্টেন্সটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ আর্থের রেডিয়াস হয় ভাই 6400 কিলোমিটার। আর আমরা একটা বলকে কতই বা উপরে থ্রো করবো, ম্যাক্সিমাম 10 মিটার, 15 মিটার, 20 মিটার। তো কোথায় 6400 কিলোমিটার আর কোথায় 10 মিটার, 15 মিটার। তো অ্যাড করলে বিরাট কিছু হেরফের আসবে না আনসারে। তো মোটামুটি আমরা ওই জন্য ওটাকে
আর স্কোয়ারই ধরে নিই, তো জিএমএম বাই আর স্কোয়ার, তো এটাকেও আর ধরি, তো এই ডিস্টেন্সটাকে আমরা নেগলেক্টই করে দিই। হ্যাঁ, যখন এটা সাফিসিয়েন্ট যদি হয়ে যায়, হয়তো একটা স্যাটেলাইট, সাপোজ স্যাটেলাইট হয়তো উপরের দিকে চলছে, 5000 কিলোমিটার উপরে যাচ্ছে, বা 2000 কিলোমিটার উপরে যাচ্ছে, বা 500 কিলোমিটার উপরে, তো তখন আমাকে কনসিডার করতে হবে, তখন আমাকে এই ডিস্টেন্সটাকে এইচ দিয়ে লিখতে হবে। তাহলে আনসার আমাকে কি লিখতে হবে তখন? আর প্লাস এইচ এর হোল স্কোয়ার লিখতে হবে। বাট এখানে সারফেসের উপরে ধরে নিচ্ছি, তো কাছাকাছির জন্য আর স্কোয়ার দিয়েই লিখলাম। তো ফোর্স কিন্তু সেম হবে, এটাও যা হবে এটাও তাই হবে। F1 এর জন্য এটা লিখবো, F2 এর জন্য কিন্তু এটাই লিখবো। চেঞ্জ কোথায় হবে? অ্যাক্সিলারেশনে চেঞ্জ হবে। মাস কম মানে হিউজ অ্যাক্সিলারেশন, হিউজ মাস বলে কম অ্যাক্সিলারেশন। নিউটনস গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি অলওয়েজ দিয়ে থাকি, সেটা হচ্ছে এরকম। সাপোজ তুমি একটা ভিড় বাসে ট্রাভেল করছো, ড্রাইভার ভাই সাহেব হয়তো আগের দিন ট্রেনে এসছে, হঠাৎ করে একটা দুম করে ব্রেক মারলো জোরসে, আর বাসে মোটামুটি ভালোই ভিড় টিড় ছিল, তো তুমি কি করলে? ব্যালেন্স বিগড়ে গিয়ে কোনো পাপ্পাকিপারির গায়ে গিয়ে পড়লে, বা গায়ে গিয়ে না পড়লে অ্যাটলিস্ট পায়ে গিয়ে ধাপ করে পা দিয়ে দিলে, তো তখন পাপ্পাকিপারি বলে কথা যাতা ব্যাপার, যে জুতোটা খুলে মারতেই যাচ্ছিল, মারার উপক্রম করছিল, সেই সময় বললে রুকিয়ে বেহেনজি, 1 মিনিট রুকিয়ে, মেরে বাত শুনিয়ে। আমি যে আপনার গায়ে পড়ে গেলাম, বা আমাদের মধ্যে যে ধাক্কাটা হলো না, সেটা কিন্তু আমার কোনো ভুল নেই এখানে, আমি কিছু করিনি, ভুল ড্রাইভারেরও না। স্যার আইজ্যাক নিউটন বলে গেছেন যে এই দুনিয়াতে যে কোনো দুটো বডি যদি তাদের মধ্যে মাস থাকে, সবসময় কি করে? একে অন্যকে অ্যাট্রাক্ট করে। তাহলে এখানে আপনি একটা বডি, আপনার মাস আছে, আমি একটা বডি, আমার মাস আছে, তার মানে কি হলো ব্যাপারটা? আপনার মাস আছে, আপনি গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা অনুযায়ী F = gm1m2 বাই আর স্কোয়ার অনুযায়ী আপনি আমাকে অ্যাট্রাক্ট করেছেন, আর সেই অ্যাট্রাকশন ফোর্সের জন্যই গিয়ে হয়তো আমি আপনার উপরে পড়ে গেছি। আমি তো ভাই গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, পারি ফিজিক্স ঘোড়ার ডিম বোঝে, কিছুই বুঝবে না, মাথার ফিউজ পরে উড়ে যাবে এই সব গ্র্যাভিটেশনাল ফোর্স ফর্মুলা শুনে টুনে। তো তোমার জন্য সাজেশন কি থাকবে আমার তরফ থেকে? সময়ের অপচয় একদম করা ঠিক নয়। ফাটাফাট বাস থেকে বেরিয়ে গিয়ে দৌড় শুরু করে দাও, নইলে পরে যখন বুঝতে পারবে আমাকে মুরগি বানিয়ে দিয়ে চলে গেল, তখন একটা নয় বরং দুটো চপ্পল ছুড়ে মারবে। তুমি কি দেখবে তোমার পিছনে দুটো চপ্পল ধাওয়া করে বলছে ভাগ 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 ভাগ। ইন দিস ভিডিও উই আর গোইং টু ডিসকাস অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। চলো সবার প্রথমে কি আর করা যাক, একটা আর্থের ড্রয়িং করি। ড্রয়িং তো বিশাল গোলটা হেভি বানিয়েছি, হোয়াট এভার। সো এটা কিন্তু গোল না, এটা হচ্ছে আর্থ ভাই, ঠিক আছে? অন্য কিছু মনে হতে পারে, হোয়াট এভার। তো এটা সাপোজ না, এটা সবাই জানে, রেডিয়াস অফ দ্য আর্থ। অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য মাস অফ দ্য আর্থ, হুইচ ইজ 6 × 10⁻24 কেজি। রেডিয়াস জানারও দরকার আছে ব্রো। 6400 কিলোমিটার হয় আর্থের রেডিয়াস। ওকে, সাপোজ আমি কোথায় আছি, আমরা কোথায় থাকি? আর্থের সারফেসেই থাকি না? কেউ হয়তো গ্রাউন্ড ফ্লোরে থাকে, কেউ হয়তো বড় বড় টাওয়ারের বিল্ডিংয়ে থাকে, হোয়াট এভার। তো টাওয়ারের আর বিল্ডিং হাইট কত হবে? 10 মিটার কি 20 মিটার? নর্মাল যদি আমি এইজ ধরি, তো এই লোকটা সাপোজ এর মাস হচ্ছে m1 আর এর মাস হচ্ছে m2, কারণ সেম মাস হবে তার তো কোনো মানে নেই ভাই। তো আর্থের সেন্টার থেকে এই জেন্টেলম্যানের ডিস্টেন্স কত ধরবো? আর রেডিয়াসটা সারফেসে রয়েছে না, তো আর হবে। তো এর সাথে m1 এর সাথে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? কারণ একটু আগে অলরেডি আমরা জানি দুটো বডির মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কী করে ক্যালকুলেট করতে হয়, আর এটার ম্যাথামেটিক্যাল ফর্ম কি। অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্যাট ম্যাথামেটিক্যাল ফর্ম ইজ gm1m2 বাই আর স্কোয়ার, হোয়ার g is the universal gravitational constant, m1 is the mass of the first body, m2 is the mass of the second body, and r is the separation between them. তাহলে এখানে m1 কত, যেটা আমাদের ধরতি মাতা আর্থ, m2 কত, এখানে এই বডিটা, এটাও ভাবতে পারি এটা m1, আর্থ হচ্ছে m2 ধরবো, এখানে m2 কত, এটা আর্থকে আর একজন, ঠিক আছে, একটাকে বডি আর একটা হচ্ছে আর্থ, সিম্পল ব্যাপার, এখানে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই ব্রস। তাহলে এটার ক্ষেত্রে ফোর্স কত ক্যালকুলেট করবো আমরা? যদি F1 দিয়ে ডিনোট করি, তো gm1, আর্থের মাস হবে একটা, আর একটা কি হবে? বডির মাস, সেটা এখানে m1 বাই কত? ডিস্টেন্সের স্কোয়ার। এখানে ডিস্টেন্সটা কত আছে? রেডিয়াসটা দেখে বোঝা যাচ্ছে, তো রেডিয়াস অফ আর্থের স্কোয়ার হবে, ভেরি গুড। এই লোকটার ক্ষেত্রে কত হবে? যে বড় কোনো টাওয়ারের উপরে বাস করছে, তার জন্য হবে ফোর্স কত বের করবো আমরা? সাপোজ F2 বললাম, তো g ইন্টু m2, তো ঠিক আছে, বিগ এমটা আছে এইভাবে রাখি, আগে আর্থের মাসটাকে রাখি, তারপরে ওর মাসটা দেবো, তাহলে g ইন্টু m2 বাই, আচ্ছা এখানে ম্যাক্সিমাম লোকজনের মনে হচ্ছে যে স্যার আপনি এটাও অ্যাড করা তো উচিত, ও তো আর সারফেসে নেই, সারফেসে থাকলে নয় আপনি আরই লিখতেন, ঠিক আছে আমি লিখছি RE প্লাস এইচ। এখন ডিস্টেন্সটা কত হবে? এর সেন্টার থেকে লোকটা সেন্টার অবধি RE প্লাস এইচ, এখানটা অবধি RE, আর এখানে মানে আর্থের রেডিয়াস যেটা, আর এখানটা হাইটটা নেওয়া আছে কত? বিল্ডিংটার হাইট হচ্ছে এইচ, তাহলে RE প্লাস এইচ। আমি জানি না লোকজনের মনে হচ্ছে কিনা স্যার বিল্ডিংটা হেলে আছে, এখানে তো ধুম করে পড়ে যাবে। ভাই সাহেব আমরা যেখানে যাবো সেখানেই আর্থকে গোলই মনে হয়, ঠিক আছে, আর সবাইকে সেন্টারের দিকে টানে, তো বিল্ডিংটা হেলে আছে এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি স্পেস থেকে আর্থকে দেখবো না, তখন মনেই হবে সবার যে বিল্ডিংগুলো মনে হচ্ছে যেন হেলেই আছে। তো এটা নিয়ে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আর একটা সার্কেল তো নয়, ফার্স্ট অফ অল এটা একটা স্ফিয়ার না,
হোয়াট এভার, তাহলে এর জন্য ফোর্স বের করলাম, এর জন্য ফোর্স বের করলাম। ব্যাপারটা হচ্ছে যে এই যে হাইটটা না, বিল্ডিংয়ের হাইট কত হবে, 10 মিটার, 20 মিটার, 50 মিটারই হোক, কারণ বুর্জ খলিফার হাইট কত হয়, মোস্ট প্রবাবলি 871 নাকি 1 কিলোমিটারের মতো হয়, তার বেশি তো কিছু নেই এখন বিল্ডিং। তো ম্যাক্সিমাম আমরা কত করে থাকতে পারি, রিয়েলিটিতে আমাদের যে বিল্ডিংগুলো হয় দোতলা তিনতলা বাড়ি, ওই তো ভাই 10-15 মিটারই হবে, তার বেশি তো হবেই না, অসম্ভব। তো আমরা আরামসে আরিটা তো অবভিয়াসলি মাছ গ্রেটার দেন এইচ না, কোথায় 6400 কিলোমিটার আর কোথায় 5 মিটার কি 10 মিটার কি 20 মিটারই হোক, তো উই ক্যান ইজিলি নেগলেক্ট এইচ। তাহলে এটাকে আমরা মোটামুটি, এই সিম্বলটা জানো কিসের সিম্বল, নিয়ার ইকুয়াল, তো জি এম m2 বাই কত লিখবো ভাই, সে আর স্কোয়ারই লিখবো, কারণ এইচটাকে আমি 0 করে দিলাম, কারণ আরির রেসপেক্টে এইচের কোনো এহেমিয়াতই নেই, ভ্যালুটা খুবই ট্রিফেল। তো মোটামুটি আমরা এটা এরকম শিখলাম যে যদি এটা আর্থ সারফেস হয়, যদি কেউ এখানে আছে, কেউ এখানে আছে, কেউ এখানে আছে, কেউ এখানে আছে, যে যেখানেই থাক না কেন আমার জানার দরকার নেই, যেতে খুশি হোক, আর মাসও সেবার সেম হবে তার কোনো মানে নেই, এর M1, এর M2, এর M3, এর সাপোজ M4, এর M5, মানে কেউ 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, আমার জানার কিচ্ছু দরকার নেই। আর আর্থের সেন্টার ধরে নিচ্ছি এখানটা করে কোথাও আর্থের সেন্টার, তাহলে এর ফোর্স কত হবে বলো, তাহলে এর ফোর্স হবে যদি F1 দিয়ে ডিনোট করি, জি আর্থের মাস, আর একটা মাস কত বডির মাস, মানে M1 M2 বাই আর স্কোয়ার। আমি কিন্তু এই ডিস্টেন্সটাকে ধরবো না, এর ক্ষেত্রেও এই ডিস্টেন্সটাকে ধরবো না, কারণ আর্থের রেডিয়াসের রেসপেক্টে 6400 কিলোমিটারের রেসপেক্টে ভাই এই ডিস্টেন্সগুলোকে না ট্রিফেল এমনিতেই আমি ধরে নেগলেক্ট করে দিতে পারি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। বাট যখন একটা কনসিডারেবল ডিস্টেন্স হবে, সাপোজ 1000 কিলোমিটার বা আরও বেশি এরকম টাইপের কিছু একটা স্যাটেলাইটের জন্য যেমন হয়, তো সেখানে কিন্তু এইচটাকে আমি নেগলেক্ট করতে পারবো না। এগুলো ক্লাস 11-এ ডিসকাস করবো এগুলো নিয়ে ডিটেলসে, বাট এখন তোমার এত জানার দরকার নেই, জাস্ট এটুকুই জানো যে আর্থের সারফেস বা নিয়ার অ্যাবাউট দ্য সারফেস, কাছাকাছি সারফেসের কাছাকাছির মধ্যে যারা থাকবে তাদের জন্য আমাকে আর এইচ হাইটটা ধরে লেখার দরকার নেই, জাস্ট GM1 M2 বাই আর স্কোয়ার করে দিলেই হবে, রেডিয়াস অফ আর্থ লিখে দিলেই হবে, এখানে বেশি পাকামো মারার দরকার নেই। তাহলে এর জন্য ফোর্স কত হবে, একইভাবে লিখবো GM ইন্টু M2 বাই আর স্কোয়ার, এর জন্য কত ফোর্স হবে লিখবো কোথায় ভাই, তিনটে লিখছি সবারগুলো লেখার দরকার নেই, এর জন্য হয়তো F5 কত হবে, G ইন্টু M ইন্টু M5 বাই আর স্কোয়ার। একটা জিনিস তার আমি কি করলাম, আহার সবাইকে না, কাকে কত ফোর্সে টানছে এটা আমি ক্যালকুলেট করলাম। আর আমি আগেও বলেছি যে এটা একটা টু বডি প্রবলেম, তো অ্যাট এ টাইম এরকম হওয়ার কোনো দরকার নেই। স্যার এক কাজ করুন না, এই M1 M2 M3 M4 M5 আর সবাইকে মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে একটা ফর্মুলা দিয়ে ফোর্স বের করে দিন না, হবে না বস, একটা করে আমাকে ক্যালকুলেট করতে হবে। স্যার টু বডি প্রবলেম, অ্যাট এ টাইম আমি দুটো বডিকে নিয়েই ফোর্স বা অন্য কিছু ক্যালকুলেট করতে পারি, একে দুইয়ের বেশিকে নিয়ে আমি কাউকে করতে পারবো না। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এখানে 5 জনের জন্য আমরা ফোর্স দেখে নিয়েছি, যে মানে আর্থ কাকে কত ফোর্সে অ্যাট্রাক্ট করছে। তো এটাও অবভিয়াসলি আমি আগেও ডিসকাস করেছি যে এরাও অবশ্যই আর্থকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে, বাট আমরা আর্থের কন্ট্রিবিউশনটা দেখতে চাইছি ওদের উপরে কত কী হয়। তো একটা জিনিস দেখো, এখানে কি ফোর্স কারো সেম হবে না, কারণ প্রত্যেকের রিডিংগুলো কিছু না কিছু তো চেঞ্জ হচ্ছে, কারণ M1 M2 যে সেম হবে তার তো কোনো মানে নেই। বাট একটা জিনিস সেম ভাই, সবার জন্য একটা জিনিস সেম। ভালো করে দেখো, আমি রেড মার্কারে যেটাকে লিখছি, এই টার্মটা না যে কোনো বডি, সেটা জিন্দা হোক মুর্দা যাই হয়ে যাক না কেন, লিভিং নন লিভিং, প্রত্যেকের জন্যই এই টার্মটা প্রত্যেকটাতে রয়েছে, সেটা সবাই লিভিং বডি নন লিভিং বডি। এখানে আমি 5 জন কেন, আমি যদি আর্থের উপরে যতগুলো লোক মানে আমাদের পপুলেশন যা আছে ওয়ার্ল্ডের, প্রত্যেকের সাথে যদি ফোর্স বের করি সবসময়, পপুলেশন কেন অ্যানিমেলসের জন্য যদি নিই, বাড়ি গাড়ি বিল্ডিং হাতি গরু গাধা সবার সাথে যদি আমি আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স বের করি, এই টার্মগুলো রেড সার্কেল আমি যাদেরকে যে টার্মটাকে করেছি সবার জন্য সেম থাকবে ভাই। আর ভালো করে দেখো, রেড সার্কেল যেটাকে করেছি আমি, সার্কেল তো দেখে মনে হচ্ছে না এগুলোকে, যাই হোক একটা আমি কিছু করার চেষ্টা করেছি, একটা গোল করেছি একটা। তো এই টার্মটা না সবার ক্ষেত্রে রয়েছে, সব ফোর্সের ইকুয়েশনে কিন্তু এই টার্মটা রয়েছে। আর এই টার্মটাতে কি আছে দেখো, বিগ জি মানে দিস ইজ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর কে আছে, বিগ এম মানে ওই যে ভাই 6 × 10⁻24 কেজি মাস অফ দ্য আর্থ। আর কে আছে, রেডিয়াস অফ দ্য আর্থ, ভ্যালু কত হয় 6400 কিলোমিটার। এসআই করতে গেলে কিন্তু মিটার করতে হবে, মনে রাখতে হবে। এই টার্মটা ভাই সবার জন্য ব্যাপার, তো আমি বলতেই তো পারি না যে এই জিনিসটা তো কনস্ট্যান্ট, তো বারবার প্রত্যেকের ক্ষেত্রে GM M1 বাই আর স্কোয়ার, GM M2 বাই আর স্কোয়ার কেন বলবো ভাই,
যদি যে হয়তো 1000th বডি, তার জন্য কি লিখবো জি এম 1000/r², কেন লিখবো কোটি কোটি কারোরো বডির জন্য? তো আমি ভাবে যদি ফোর্স বের করতে যাই তাহলে পাগল হয়ে যাব। তার থেকে কাজ করতে পারি না, যেহেতু এটা সবার ক্ষেত্রে কমন রয়েছে, এটাকে একটা নাম দিয়ে দেওয়া হোক। আর এই যে কমন ব্যাপারটা সবার জন্য যেটা আছে সেটাকেই বলে স্মল জি, তারই নাম ভাই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এটাকেই বলে স্মল জি, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যেটা শুনেছো যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটা স্মল জি হয়, ভ্যালুটাও অনেকে হয়তো জানো। তো এখানে যদি ভ্যালুগুলো রেখে দেওয়া হয়, জি এর ভ্যালু যদি কি করে বের করবো তাহলে, তো স্মল জির ফর্মুলা আমরা কি শিখলাম, Gm/r²। তো এখানে যদি ভ্যালু পুট করা হয়, জি এর ভ্যালু জানো 6.67 × 10⁻11। মাস, আর্থের মাস কত, এটা অবভিয়াসলি আর্থের জন্য আর্থের মাস হবে 6 × 10⁻24। রেডিয়াসটা কত হয় 6400 কিলোমিটার, কিন্তু কিলোমিটারকে মিটার করতে হবে এসআই এর জন্য। 1000 দিয়ে করে স্কোয়ারিং করি, করে যদি আনসার ক্যালকুলেশন করি, এটার আনসার আসবে 9 মিটার/সেকেন্ড স্কোয়ার। কারণ এটা অ্যাক্সিলারেশন, যে কারণেই হোক না কেন, অ্যাক্সিলারেশন বলা মানে অলওয়েজ এসআই ইউনিট কত হবে মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই ক্ষেত্রে ভ্যালু কত হবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই জিনিসটা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা ভাই দুনিয়াতে সবার জন্য সেম, যেই হোক না কেন, লিভিং হোক নন লিভিং হোক, হোয়াট এভার ইট ইজ। আর ভালো করে খেয়াল করো, এই যে স্মল জি যেটাকে বললাম অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা কার প্রপার্টি? ইটস আ কোর প্রপার্টি অফ আর্থ অনলি। কেন? কারণ দেখো এখানে মাস কার আছে, আর্থের মাস আছে, রেডিয়াস কার আছে, আর্থের রেডিয়াস আছে, অ্যান্ড জি তো এমনিতেই কনস্ট্যান্ট। সো ইটস আ কোর প্রপার্টি অফ আর্থ অনলি। সবার জন্য, দুনিয়াতে যত বডি নিই না কেন, লিভিং নন লিভিং হোয়াট এভার, হাতি গরু ছাগল গাধা, সবার জন্য স্মল জির ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, অলওয়েজ হবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। বাট এখানে লোকজন অনেকে ভুল ভাবে যে আর্থ সবাইকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করে, ইয়ে গলত পাত। কেন? কারণ দেখো ফোর্স তাহলে ফর্মুলা কি হয়ে গেল বলো, এর ক্ষেত্রে হয়ে যাবে, এই লোকটার ক্ষেত্রে হবে m1 × g। এর ক্ষেত্রে কত আছে, মাস ছিল m2, তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে m2g, এর জন্য m3g, ওর জন্য m4g। ধরো এর মাস আমি যদি বলি 50 কেজি, তাহলে এর ফোর্স কি 50 কেজি বলবো নাকি কত বলবো? তাহলে 50 কেজি ইন্টু জি, জি এর ভ্যালু কত 9.8। তো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ওটাকে 10 ধরে নিই। যদি আমি ধরাটা ঠিক না, এক্সাম্পলে যদি না দিয়ে দেয় ধরবে না, দুম করে কেটে দেবে টিচার নাম্বার, বাট আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরছি। তাহলে কোনো বডির মাস যদি 50 কেজি হয়, তাহলে ওর ফোর্স কত হবে, ওর আর তোকে কত ফোর্সে টানবে, 50 ফোর্সে টানবে না ভাই, 50 তো মাস আর ফোর্স কি এক জিনিস হলো নাকি? তাহলে ফোর্স কত লাগবে m1 × g, তো 50 × 9.8 বা 10 ধরে যদি করি, আমি আনসার কত বলবো 500 নিউটন ফোর্স। এটা ফোর্সের এসআই ইউনিট নিউটন হয় ভাই। এর জন্য ধরো আমি মাস ধরে নিলাম 60 কেজি, তা স্বাভাবিক ব্যাপার না? তাহলে এর ওয়েট, মানে এটা কি ওয়েট বলে, এটাও আমি বলে রাখি। আর্থ ধরতি মাতা যে ফোর্স দিয়ে যে কোনো বডিকে সেন্টারের দিকে টানে না, সেই ফোর্সটাকে কি বলে, ওয়েট বলে। তো ওয়েট মানে আর কিছুই না, আর্থ আমাদেরকে যে ফোর্সটা দিয়ে টানছে, ওয়েট কিন্তু মাস নয়। এটা গলানোর কোনো জায়গা আছে, অনেকে গলায় এটা। মাস মানে কতটা ম্যাটার আছে ভাই, আমার মধ্যে কতগুলো অ্যাটমস রয়েছে, কতগুলো অ্যাটমস দিয়ে আমি তৈরি, সেটা আমার মাস। আর ওয়েট মানে কি, ওয়েট হচ্ছে একটা ফোর্স। কোন ফোর্স? যে ফোর্সটা দিয়ে ধরতি মাতা আর্থ তার সেন্টারের দিকে আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আর ম্যাথামেটিক্যাল ফর্ম কত হবে m1 × g। এটাকে তাহলে f1 না বলে, যেহেতু আর্থ টানছে বলে W দিয়ে লিখি আমরা। তাহলে এই ফোর্সগুলোকে যখন মাসের সাথে গ্র্যাভিটিকে যখন প্রোডাক্ট করে দেবো না, সেই ফোর্সটাকে কি বলবো আমরা, ওয়েট বালা ফোর্স। ওই ফোর্সটারই নাম হচ্ছে ওয়েট। তো আলাদা করে তখন এফ বলবো না। তাহলে ওয়েট ইজ আ কাইন্ড অফ ফোর্স, and this is the force by which earth attract any object lying on its surface towards its center, isn't it? তাহলে সবার জন্য আমরা এইভাবে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে ওয়েট ক্যালকুলেট করতে পারবো প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে ওয়েটের ফর্মুলা আমরা কি শিখলাম, বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি শিখলাম, আর্থের সাথে F = m × g। এটাকে আমরা W দিয়েও লিখতে পারি, W = m × g। যেহেতু এটা একটা ফোর্স, তাহলে ওয়েটের এসআই ইউনিট কত হবে, নিউটন হবে ভাই। ওয়েট মানে কিন্তু নিউটন, যেটা রিয়েল লাইফে আমরা উল্টো বলে থাকি। কিন্তু একবার কি ঘটনা হয়েছিল, একটা গল্প বলি শোনো। আমার একবার চেহারা দেখে তো বুঝতেই পারছো, কোলেস্টেরল হয়ে গেছিলো 2019 বোধ হয় তখন। হ্যাঁ, তো কোলেস্টেরল হয়ে গেছিলো। তো আমি সুরক্ষা আছে আমাদের এখানে বাড়ির কাছে, মহামায়াতলাতে আছে সুরক্ষা, মহামায়াতলাতে গেছিলাম। তো ব্লাড টেস্টের জন্য যা করতে হয়, বেসিক হাইট ফাইট ওরা তো মেথাড টেথার করে এমনিতেই যে কোনো টেস্টের জন্য। তো আমি গেলাম, গিয়ে ওয়েটের একটা ইয়ে ছিল। তো যিনি রিসেপশনিস্ট ছিলেন, তো লিখছিলেন আর কি হাইট কত ওয়েট কত। তো আমাকে ওয়েট করতে বললেন। তো তারপরে আমি বললাম, ম্যাডাম আমার ওয়েট। তো বললেন, স্যার আপনার ওয়েটটা বলুন। না, ইংলিশেই বলছিলেন বোধহয়, আমার মনে নেই। স্যার হোয়াটস ইউর ওয়েট? তো আমি এরকম বললাম সামথিং, তখন আমার 80 কেজির মতো মাস ছিল, যেটাকে আমরা ওয়েট বলে থাকি বাই দ্য ওয়ে, হোয়াট এভার। তো আমি 80 × 9.8,
যেটা হচ্ছে আমি অ্যাপ্রক্স এরকম একটা হিসেব করে কত বলেছিলাম মনে নেই, আমি বলেছিলাম অ্যাপ্রক্স 800 নিউটন। তো স্যার হচ্ছে ওয়েট দুম করে 800 নিউটন। প্রথমে তো লিখতে গিয়ে হঠাৎ করে স্যার আই এম আস্কিং হোয়াটস ইউর ওয়েট, আই এম লাইক 800 নিউটন। ঠিক জানি না কি বুঝলো, ভাবলো হয়তো ইংলিশ বুঝতে পারছি না, উল্টোপাল্টা কথা বলছি। স্যার আমি আপনার ওয়েট জিজ্ঞেস করছি, কত কেজি বলুন। তো আমি তখন বললাম আরে ম্যাডাম তাহলে ওয়েট জিজ্ঞেস করছেন কেন আপনি, আপনার তো বলা উচিত আপনার মাস বলুন। তো 80 কেজিটা তো আমার থোড়ি ওয়েট, ওটা তো আমার মাস। তো জানি না তারপর কি ভাবলো, পাগল টাগল ভেবে বোধহয় গালটাল দিচ্ছিল কিনা আমি জানি না। আর কোনো প্রসঙ্গ কথাবার্তা না বাড়িয়ে দেখলাম দুটো বিরক্তিসূচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে খাতায় দেখলাম লিখতে শুরু করলো। তারপরে আবার কি সব হোয়াট এভার। তো তোমরা এরকম এক্সপেরিমেন্ট করতে যেও না, ঝাড়টার পড়ে যেতে পারে, দামাদ্দাম পিঠে পড়ে যেতে পারে। বাট আমি তো করি অলওয়েজ, কেউ আমাকে ওয়েট জিজ্ঞেস করলে আমি অলওয়েজ নিউটনে আনসার দিই, কখনো কেজিতে বলি না। মাস আগে ভাই তুমি আমাকে বলো তোমার মাস কত, তখন আমি কেজিতে আনসার দেবো। ওয়েট জিজ্ঞেস করবো আমি কেজিতে আনসার দেবো, নিউটন সব দুঃখ পেয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম যে স্মল জি ইজ কল্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা কি, এটা হচ্ছে একটা অ্যাক্সিলারেশন যেটা সবার জন্য সেম। দেখো এখানে কিন্তু মাসের কোনো ব্যাপার নেই, ওইখানে তাহলে এটা ভাবার কোনো দরকার নেই আর সবাইকে সেম ফোর্সে টানে, এটা ভুল কথা। কারণ প্রত্যেকের ওয়েট আলাদা, তার মানে ফোর্স কি হবে, আলাদা আলাদা হবে। একটা হাতি আর একটা মশা দুজনের জন্য কিন্তু ফোর্স বা ওয়েট আলাদা আলাদা হবে, মানে যে আর্থ দুজনকে আলাদা আলাদা ফোর্সে টানবে। বাট धरती माता ना कभी भी किसी के साथ পার্সিয়ালিটি नहीं करती, ভেদভাব नहीं करती कभी भी किसी के साथ। ওই জন্য হাতি মশা দুজনের জন্য অ্যাক্সিলারেশনটা সেমই হবে, যার ভ্যালু হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমি একটু আগে ডিসকাস করলাম। আমরা 10 অ্যাজিউম করতে পারি, কারণ এর ম্যাথামেটিক্যাল ফর্মে হাতি বা মশার কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু আর্থের মাস আছে, আর্থের রেডিয়াস আছে। বাট ফোর্স যখন বের করব তখন হাতির মাস মশার মাস চলে আসবে, তো তখন কিন্তু আমি সেম বলতে পারবো না, তখন ভেদভাব হয়ে যাবে, আলাদা আলাদা ভ্যালু চলে আসবে। বাট যখন আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কথা বলবো, তো দুনিয়াতে সবার জন্য, যত মোটাই হোক না কেন আর যত পাতলাই হোক না কেন, সবার জন্য কি হবে, সেম হবে। মোটুর জন্যও যা, পাতলুর জন্যও তা। স্মল জি দুজনের কিন্তু ওয়েট আলাদা, তার মানে ফোর্স কি হবে, আলাদা হবে। দ্যাট মিনস অল বডিজ ফলস টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ উইথ সেম অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাট ডিফারেন্ট ফোর্স অর ডিফারেন্ট ওয়েট। তাহলে কি বলছিলাম, আর্থ কি করে, সারফেসের উপর যে কোনো বডিকে সবসময় সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন প্রোভাইড করছে। আর অ্যাক্সিলারেশন দেওয়া যেহেতু মাস আছে, মাস আর অ্যাক্সিলারেশন মিলে গিয়ে কি হয়ে যাবে, একটা ফোর্স লাগবে যেটাকে ওয়েট বলি আমরা। সেই ওয়েটের জন্য কি হবে, নিচের দিকে একটা ফোর্স ফিল করবে, কোথায় গিয়ে, একদম পুরো সেন্টারে গিয়ে নামিয়ে দেবে। ওই জন্য কখনো ট্রাই করবে না ছাদ থেকে গিয়ে লাফ দিলে, ভাবলে হয়তো ওখানেই থাকবে, হাওয়াতে ভাসবে না ভাই, দুম করে গিয়ে ধপ করে গিয়ে মাটিতে পড়বে। যদি মাটিতে গাড্ডা থাকে একদম গাড্ডার ভিতর ঢুকে যাবে। কত দূর অবধি চলবে, একদম সেন্টারে গিয়ে থামাবে, আর্থ টানতে টানতে সেন্টার অবধি নিয়ে যাবে ভাই। তো কখনো ট্রাই করার দরকার নেই। আর এই জিনিসটাকে কি বলে, ফ্রি ফল বলে। আমি যদি পেনটাকে এখানে গিয়ে ছেড়ে দিই তো কি লাগছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে স্মল জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো ফোর্স মাসও আছে এর একটা, তাহলে এম ইন্টু স্মল জি মিলে গিয়ে কি করছে, এর উপর একটা ফোর্স লাগছে, তো ছেড়ে দিলে কি হবে, নিচের দিকে পড়ে যাবে। আর এটাকে কি বলে, ফ্রি ফল। তো ফ্রি ফল মানে নিচের দিকে একটা ফোর্স লাগে, সেটা কে লাগে, ওয়েট লাগে। অ্যান্ড ওয়েট মানে কত লাগে, এম ইন্টু জি, যে বডিটা পড়ছে তার মাস, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা দিয়ে আর্থ সবাইকে নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে। একটু আগেই তো দেখলাম আর্থের জন্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কীভাবে ক্যালকুলেট করা যায়। নাও এখন কি করব, এখন আমরা মুনের জন্য বের করব অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। চাঁদ ছুপা বাদল মে, চাঁদ নাম শুনতেই কেমন একটা মন উড়ু উড়ু হয়ে যায়। হোয়াট এভার, ক্লিয়ার করা যাবে। তাহলে আর্থের জন্য কত হয়েছিল, আর্থের মাস তো ভাই এমই 6 ইন্টু 10⁻10⁻24, আর কত ছিল 6400, 6400 কিলোমিটার। তো স্মল জি কত করেছিলাম আমরা, জিএম বাই আর স্কোয়ার, জি ইন্টু এমই বাই আর স্কোয়ার। তো ভ্যালু হয়েছিল অ্যাপ্রক্স না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ক্যালকুলেশনের জন্য এটাকে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে পারি, বাট এক্সাম পেপারে দেওয়া থাকলে তবে, কায়দা মারতে গেলে খতম হয়ে যাবে, তো সেটা নাম্বার কেটে নেবে। তো এটা যেমন আর্থের জন্য করলাম, এবার আমরা কার জন্য করব, চাঁদের জন্য করব। তাহলে চাঁদের রেডিয়াস কত হবে, রেডিয়াস অফ মুন, মাস কত হবে, মাস অফ মুন এমএম। তাহলে এটা যেমন আর্থের ছিল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তো মুনের জন্য কীভাবে লিখবো, জিএম। তো কত হবে, জি মাস এখানে কোনটা মাস, এটা কিন্তু মুনের মাস হবে অবভিয়াসলি, বাই কত হবে, মুনের রেডিয়াসের স্কোয়ার হবে, জিএম বাই আর স্কোয়ার। তো এখানে যদি ভ্যালু বসাই, কারণ জি এর ভ্যালু তো সেমই থাকবে ভাই সবার জন্য, যেটা সেমই হয়, কত হবে 6.67 ইন্টু 10⁻−11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। হোয়াট এভার, মাস অফ মুন, কত ইনফরমেশন রাখবো ভাই, আমি তো কম্পিউটার নই, রোবটও নই, মেশিনও নই, দরকার নেই, ইটস ওকে। রেডিয়াস অফ মুন, গুগল আছে কি জন্য, গুগল তো বলবে না।
তো দরকারও না এত কিছু মনে রাখার। তো ভ্যালু ট্যালু বসালে আনসার ফাইনালি ক্যালকুলেশনের পরে আনসার আসবে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে হচ্ছে আমার, চেক করে নিতে পারো, বাট ঠিক আছে ওটা এটাই আসে, আই এম শিওর অ্যাবাউট ইট। তাহলে জি কত ছিল 9.8 আর জিএম কত হলো 1.63, সো ইউ ক্যান ইজিলি চেক ইট আউট দ্যাট মুনেরটা কত হচ্ছে 1/6 কার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ। তাহলে জিএম মুনের গ্র্যাভিটি হবে আর্থের যা গ্র্যাভিটি তার থেকে 1/6 টাইমস, মানে 6 টাইমস কমে যাবে ভাই। এটা 9.8 ছিল, এটাকে 6 দিয়ে ডিভাইড করলে দেখো মোটামুটি ওটা চলে আসছে 1.63। তো জি অফ মুন কত হবে g/6, আর্থের জন্য যা হয় তার 6 টাইমস কম। আর্থের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ম্যাথমেটিক্যাল ফর্মুলা কী হয়, এর ম্যাগনিটিউড কত হয়, কীভাবে ক্যালকুলেট করতে হয়, এসব জিনিসগুলো তো হয় শিখলাম আমরা। ঠিক আছে, এবার আমাদেরকে দেখতে হবে এই যে স্মল জি এর ভ্যালু যেটা আমরা দেখলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি সবসময় কনস্ট্যান্টই থাকে নাকি এমন কোনো ব্যাপার রয়েছে যাদের উপরে স্মল জি এর ভ্যালু অল্প স্বল্প হলেও চেঞ্জ হয়ে থাকে? তো প্রথম ওয়ানটা হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ভেরিয়েশন অফ স্মল জি উইথ শেপ অফ আর্থ। এটা আমরা তো বারবার অ্যাজিউম করে নিই যে আর্থ হচ্ছে একটা পারফেক্ট স্ফিয়ার, বাট ইউ নো দ্যাট আর্থ ইজ নট আ পারফেক্ট স্ফিয়ার। মাথাগুলো একটু চাপা থাকে, তাই না? নর্থ পোল অ্যান্ড সাউথ পোলটা কি হয়, একটু ইনফ্লেট টাইপের, মানে পেটটা মোটা টাইপের হয়ে যায়, মাথাগুলো একটু দাবানো থাকে, সামথিং লাইক, আমি একটু বেশিই বানিয়ে ফেলেছি, বাট এতটাও এরকম ইনফ্লেট নয়। বাট ঠিক আছে, আমার ড্রয়িংটা একটু সেরা ড্রয়িং, কি আর করা যাবে, একটু অ্যাজিউম করে নাও, ভেবে নাও, আর কি বলবো। তো এটা হচ্ছে ইকুয়েটার 0 ডিগ্রি, এটা সবাই জানে। 90 ডিগ্রিকে কী বলে, পোল, নর্থ পোল সাউথ পোল। আরে ভাই জিওগ্রাফি পড়াচ্ছি কেন আমি, হোয়াট এভার, ইটস ওকে, জিওগ্রাফির সাথে রিলেটেড আছে ফিজিক্স, জিও ফিজিক্স বলে একটা ব্রাঞ্চ হয় না, হোয়াট এভার। তো ইকুয়েটারটা দেখেই বোঝা যাচ্ছে রেডিয়াসটা বেশি হবে একটু, যেটা রিয়েলিটিতে হয় 6378। তো আমি সবসময় ধরে নিই অ্যাজামশনের জন্য 6400 কিলোমিটার, ওটা কিন্তু অ্যাপ্রক্সিমেট। নর্মালি কী হয়, ইকুয়েটারের রেডিয়াস হবে 6378 কিলোমিটার অ্যান্ড পোলের রেডিয়াস কত হবে 6357 কিলোমিটার। দেখেই বোঝা যাচ্ছে এটা একটু ছোটো হবে না। জেনারেল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা কত হয়, যদি এটা পারফেক্ট একটা স্ফিয়ার হতো তাহলে তার আনসার আসতো gm/r²। বাট এখানে বুঝতেই পারছো যেহেতু রেডিয়াসগুলো ভ্যারি করে যাচ্ছে, তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুগুলো আলাদা আলাদা হবে, যতই মাসটা সেম থাক না কেন। মাস সেম 6 × 10⁻24 কেজি, বাট আর আলাদা মানে তো ভাই জি এর ভ্যালু আলাদা হয়ে যাবে না। আর এখান থেকে এটাও আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েটারের রেডিয়াসটা কী হবে, পোলের থেকে বেশি, আর ই গ্রেটার দেন আরপি। তো আমরা দুটো এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করবো, একবার ইকুয়েটারের জন্য আর একবার পোলের জন্য। ঠিক আছে, তো জি ইকুয়েটার কত হবে বলো, gm/, তাহলে এটা কি r² নেবো, আর জিপি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন পোল কত হবে gm/rp²। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আরামসে ক্যালকুলেট করতে পারবে। তো জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে রেডিয়াসের কী রিলেশন ভাই, ইনভার্স প্রপোর্শন, ইনভার্স স্কোয়ার ল, আগেই আমি বলেছি। তাহলে এখানে কি দেখলাম আমরা, আরইটা যদি বেশি হয়, আর ই বেশি, কারণ ইকুয়েটারের রেডিয়াসটা কত হয়, এটা ইনফ্লেট অনেকটা বড় না 6378, তো আরই যদি বেশি হয় তার স্কোয়ার করলে কি হবে, আরও বেশি হবে, তাহলে জিটা কি হবে বলো, কম হবে। আর আরপিটা যেহেতু কম, তাহলে এটাকে কম, কোনো একটা ফ্র্যাকশনকে কম নাম্বার দিয়ে ডিভাইড করলে কি হয়, তার ভ্যালুটা বেশি থাকে, তাই না? তাহলে আমরা এখানে আরামসে বলতে পারি জিই যেটা হবে সেটা লেস দ্যান হবে, কার থেকে লেস দ্যান হবে, জিপির থেকে। কেন হবে, কারণ উল্টোটা হয়, রেডিয়াস অফ ইকুয়েটারেরটা বেশি হয়, আর রেডিয়াসের সাথে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কী রকম রিলেশন, ইনভার্স প্রপোর্শন, তাই না? তাহলে যেটা বাড়লে এটা কমে যাবে, এটা কমলে ওটা বেড়ে যাবে। তাহলে ইকুয়েটারের রেডিয়াস বেশি মানে কি, জিটা কম হবে, দেখো কমের সাইন দিয়েছি। আর পোলেরটা কী হবে, পোলের যেহেতু রেডিয়াসটা কম, ওই জন্য পোলের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী হবে বলো, বেশি হবে। এটা কখনো কখনো একবার মনে হয় জিজ্ঞেস করেছিল বোধ হয়, যে পোল থেকে সামথিং লাইক এরকম কোশ্চেনটা ছিল, যে তুমি 1 কেজি সোনা কিনেছো, কিনে বোধ হয় ইকুয়েটারে নিয়ে এলে ওয়েটের কতটা চেঞ্জ হবে, ব্লা ব্লা এরকম কিছু একটা। তো স্বাভাবিকভাবেই আমরা কি কনসেপ্ট বুঝে না, কোশ্চেনে কোনো যায় আসে না, কনসেপ্ট শিখে নিলে যে কোনো টাইপসের কোশ্চেনের আনসার দেওয়াই যায়। তো আমরা কি দেখলাম, ইকুয়েটারের গ্র্যাভিটিটা কি আছে, কম আছে, তার মানে এখানে ওয়েটটা কী হবে বলো, ওয়েট ইন ইকুয়েটারটাও কী হবে, কোনো একটা একই বডি কিন্তু মাস সেম হতে পারে, আমার কথাই বলি না, মাস আমার সেম, আমি যখন ইকুয়েটারে যাবো তখন আমার যে ওয়েট দেখাবে, আমি যদি পোলে চলে যাই, পোলে কী আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি, তাহলে ওখানে আমার ওয়েটটা কী দেখাবে, বেশি দেখাবে। তাহলে অবভিয়াসলি ওয়েট ইন পোল গ্রেটার হবে কার থেকে, ওয়েট ইন ইকুয়েটার। কেন, মাস তো সেম আছে, দেখতেই পারো, তাহলে মাস তো এমই থাকবে, তাহলে এম ইন্টু জিপি হবে পোলের জন্য, আর ইকুয়েটারে কত হবে, এম ইন্টু জিই। এম যদি কেটে দাও তাহলে কী হবে, জিপি গ্রেটার দেন জিই, তাই তো হয়। জিই লেস দেন জিপি বলাও যা ভাই সাব, জিপি গ্রেটার দেন জিই বলাও তা, এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই, সিম্পল ম্যাথামেটিক্স, সিম্পল। যে এখানে রেডিয়াসটা কমন সেন্স, এবার রিক্যাপিচুলেট করে নাও, রেডিয়াস বেশি মানে জি এর সাথে ইনভার্স প্রপোর্শন, তাহলে জি কম হবে,
জি কম হবে। আর এখানে কি রেডিয়াস কম আছে মানে জিটা কি হবে, বেশি হবে। জি মানে কি ওয়েট কি হয়, এম ইন্টু জি। তাহলে যার জি বেশি তার ওয়েট বেশি হবে, যার জি কম হবে তার ওয়েট কম হবে। ফান্ডামেন্টাল কনসেপ্ট, রকেট সায়েন্স কিছু নেই এখানে ভাই। তো এবার আমরা কি দেখবো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জির ভেরিয়েশন দেখবো। কার সাথে, উপরে ওঠার সাথে। না না না, অতটা উপরেও না, মোটামুটি কিছুটা উপরে, 10-20-50 কিলোমিটার উপরে। খুব বেশি উপরে উঠে যাওয়া ঠিক না এখন থেকে, অনেক এখন বাকি আছে, খেলা অনেক বাকি আছে, ইনিংসের তো মিডিল চলছে এখন, হোয়াট এভার। তো এটা সাপোজ আর্থ, এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ, ইউনো, অ্যান্ড দিস ইজ মাস অফ আর্থ। আমরা জানি সারফেসে কত হয় আর্থের, সারফেসে কত হয় স্মল জি, জি এম বাই আর স্কোয়ার। বাই মাস অফ দ্য আর্থ, আরটা কি রেডিয়াস অফ দ্য আর্থ। বাট ব্যাপারটা হচ্ছে যে এরকম, সারফেসে জি কত হলো, জি এম বাই আর স্কোয়ার, এটা মাস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ। যদি একটু উপরে উঠে যায়, না অতটা উপরে না, একটু ঠিকঠাক উপরে, ভদ্রস্ত উপরে, আবার খুব কমও নয়। কারণ একটু আগেই যখন আমরা করেছিলাম ওই ভেরিয়েশনগুলো দেখেছিলাম যে 2-10 কিলোমিটারকে কিলোমিটার না ভাই, 2-10 মিটার বা 100 মিটার অবধি আমরা ইজিলি নেগলেক্ট করে দিতে পারি। কারণ আর্থের ওপরে 100 মিটার মানে কম নয় কিন্তু, অনেকটাই হাইট, প্রচুর হাইট। বড় বড় টাওয়ারগুলোও শায়দ 100 মিটার হয় না। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না এই মোমেন্টে। তো সাপোজ গেছে অনেকটাই হাইট ওপরে উঠে গেছে, হয়তো 50 কি 100 কিলোমিটার উপরে চলে গেছে। তো তখন আর এখন গ্র্যাভিটিকে নেগলেক্ট করলে হবে না, এখন গ্র্যাভিটির ভ্যালু তো কিছু একটা হবে। আর এই লোকটা যখন এখানে আছে না, তাহলে এখানে গ্র্যাভিটি কত হয় দেখি। তাই নতুন যে পয়েন্টে আছে, তো এখানে কিছু একটা গ্র্যাভিটি হবে, জি ড্যাশ নাম দিলাম ওটার আমি। সারফেসে যখন ছিল তখন, সারফেসে যদি কোনো একটা লোক থাকে তার জন্য গ্র্যাভিটি কত হবে ভাই, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এর ভ্যালু তোমরা প্রত্যেকেই জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভ্যালু পুট করে আমি শিখিয়েছি কীভাবে করতে হয়। বাট ব্যাপারটা কী হচ্ছে, লোকজনের মনে হয় যে একটু ওপরে যাই, বেশি ওপরে যাওয়ার চক্করে যা হয় আর কি। তো ওপরে গিয়েছে, কত হাইট ওপরে গিয়েছে সারফেস থেকে, 8 হাইট ওপরে গিয়েছে। তো আমাদের এখন কি করতে হবে, ওই নিউ হাইট, নিউ লোকেশানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করতে হবে। তো দেখি ওটার নাম, আর যেটা যেহেতু জি দিয়ে লিখেছি, অন্য কিছু একটা নাম দিতে হবে, ওই জন্য একটা জি ড্যাশ দিয়ে দিলাম। চাইলে G1 G2 যা খুশি লিখতে পারো। ফর্মুলা কি ভাই, জি এম বাই আর স্কোয়ার। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। জি এম লিখলাম। আচ্ছা, আরটা কি আরই লিখবো, না আরটা আর লিখবো না, কারণ আমাকে সেন্টার থেকে মাপতে হবে, লোকটার সেন্টার অবধি। তাহলে এটুকু তো ভাই আর আছে, এইটুকুটা কত, এইচ। তো টোটাল একদম সেন্টার থেকে লোকটার হাইট কত হবে, আর প্লাস এইচ। তো আমার এখানে কি লেখা উচিত, আর প্লাস এইচ এর স্কোয়ার। এখানে আরটা কত, রেডিয়াস অফ আর্থ। তাহলে বুঝতে পারলে এখানে কি শিখলে এখান থেকে, যে যত উপরে যাবে যে ডিস্টেন্সটা কত হবে সেন্টার থেকে বাড়তে থাকবে। আর যত ডিনোমিনেটার যদি বাড়ে, কোনো একটা ফ্র্যাকশানের যদি নিচের পার্টটা বেড়ে যায়, তাহলে কি হয়, সেই ফ্র্যাকশানটার ভ্যালুটা কমে যায়। কারণ কোনো জিনিসকে তুমি ডিভাইড করছো, জিএমকে ডিভাইড করছো একটা বড় জিনিস দিয়ে, তার আবার স্কোয়ারিং আছে মানে কি আরও বড় হয়ে যাবে। তো বড় জিনিস দিয়ে ডিভাইড করলে কি হয়, ফ্র্যাকশানটা ছোট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে জি ড্যাস্ট লেস দ্যান জি, তার মানে যত ওপরে যাব ভাই, জি ড্যাস্টের ভ্যালু তত কমতে থাকবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমতে থাকবে। মানে ধরতি মাতার পেয়ার মহব্বত আস্তে আস্তে কমে যেতে থাকবে। কেনই বা কমবে না, মাকে ছেড়ে দূরে চলে গেলে তো এরকমই হয় না, ইটস নট ফেয়ার অ্যাট অল। যত দূরে চলে যাবে আস্তে আস্তে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত হবে, কমতে থাকবে। তো সারফেসে কত হয়, 9.8, ওপরে যত যেতে থাকবে কমতে কমতে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, তারপর একটা জায়গাতে গিয়ে 0, আলবিদা আলবিদা, একদম খেলা শেষ। এবার আমি একটা ভালো কাজ করবো, সেটা হচ্ছে জি ড্যাস্ট, ওই নিউ পজিশনে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে না, ওটাকে আমি রিপ্রেজেন্ট করবো কার টার্মসে, সারফেসে যেটা হয় জি তার টার্মসে, মানে 9.8 এর টার্মসে আমি ওই নিউ পজিশনে বের করে দেখাবো কীভাবে হয়। চলো কীভাবে করবো, একটু স্টাইল মারছি আমি, দেখে নাও স্টাইলটা কীভাবে মারবো। এই যেটা আছে না, এখান থেকে আরকে কমন নেবো। স্যার আরকে কী করে কমন নেবেন, এখানে তো আর নেই, তো নেই তো কী হয়েছে ভাই, আমি কাজ তো করতেই পারি না। কোনো জিনিসে যদি না থাকে কী করবো, আর দিয়ে মাল্টিপ্লাই করবো, আর দিয়ে আবার ডিভাইড করে দেবো। কিছুই তো করলাম না, মাল্টিপ্লাই ডিভাইড করলাম মানে আর আর কেটে গেল। তাহলে আরকে যদি কমন নিই, তাহলে এখানে তো আরই আরই একই নিচ্ছি, ঠিক আছে, বারবার আরই লিখছি না, বিগার মানে বোঝে নাও রেডিয়াস অফ আর্থ। তাহলে কত হবে, এখানে 1 চলে গেল, দেখো উপরের আরটা কমন চলে গেছে এখান থেকে, নিচের আরটা তো পড়ে আছে, তাহলে কত হবে, 1 প্লাস এইচ বাই আর পড়ে থাকবে, আর মাথায় একটা স্কোয়ার ছিল, কোনো চাপ নেই। এবার স্কোয়ারটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও পুরোনো স্মৃতিগুলি, না পুরোনো দিনগুলি, হোয়াট এভার। 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। তো এক কাজ করা যাক, জিএম বাই আর স্কোয়ারকে আলাদা করে দাও, কারণ বুঝতেই পারছো এটা কে। আর 1 বাই, দেখো এটা ডিনোমিনেটারে আছে, তলায় আছে, তলার জিনিসকে উপরে তুললে কি হয়, এক্সপোনেন্টে মাইনাস চলে আসে, তাই না। তাহলে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2 হয়ে যাবে। ভাইসাব ভাইসাব ভাইসাব, এই জিনিসটাই কিন্তু স্মল জি, যেটা আমাদের সারফেসে হয়। তাহলে জি ড্যাশকে কীভাবে লিখবো আমরা, স্মল জি, সারফেসের জন্য যে গ্র্যাভিটি সেটা ইন্টু কত, 1 প্লাস
h/r⁻²। এটাকে সলভ করা এখন ক্লাস 9-এ নেই ভাই, ক্লাস 11-এ গিয়ে পড়বে। ম্যাথসে একটা টপিক আছে বাইনোমিয়াল এক্সপানশন, সেখানে গিয়ে পড়বে। আমি জাস্ট কচি করে লিখে দেবো একটা ফর্মুলা, যে এরকম হয় যে একটা যদি এখন ফ্যাক্টর থাকে 1 + x x⁴n, এটা হয় 1 + nx, আরও অনেক টার্ম থাকে, nx²/2 ফ্যাক্টোরিয়াল কী সব আছে ভুলে গেছি আমিও। তাহলে এখানে n এর ভ্যালু কত আছে -2, তাহলে এই ফর্মে যদি সাজাই আমি তাহলে কত হবে g × 1 + মাইনাস হয়ে যাবে -2h/r। তাহলে নিউ লোকেশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে g × সারফেসে যেটা হয় সেটা × 1 - 2h/r। আর যেহেতু মাইনাস আছে মানে কমন সেন্সে বুঝতে পারছো জি রেস্টের ভ্যালু কী হবে, জি রেস্টের ভ্যালু হবে স্মল জির থেকে কম, সারফেসে যেটা হয় তার থেকে কম। যত উপরে যাবে ধরতি মাতা কি পেয়ার তত কমতে থাকবে, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমতে থাকবে। আর একদম চলে গেলে তো আলবিদা, কেটে গেল একদম সব কিছু। এবার আমরা কি করব, এবারও স্মল জি এরই ভেরিয়েশন দেখবো, কিন্তু ওপরে উঠলে না, নিচে চলে গেলে নিচে নামতে হবে। কত নিচে আর নামবো, দেখা যাক কত নিচে নামতে পারি। সাপোজ আর্থের উপরে কি করলাম, গর্ত খুঁড়লাম, একটা টানেল খুঁড়ে আর্থের ভেতরে ঢুকে গেলাম সাপোজ। তো যখনই ঢুকে যাবো আস্তে আস্তে কি এতটা সাপোজ নিচে নেমে গেছি, এখন এখানে রয়েছি বর্তমানে, এটা হচ্ছে আর্থের সেন্টার। তাহলে এই পয়েন্টে যখন রয়েছি মানে এটা কিন্তু ডেপথ, ওটা উপরে ছিল বলে হাইট, নিচেরটাকে কি বলি আমরা ডেপথ। এটা হচ্ছে আমার নিউ পজিশন। তাহলে একজন যখন সারফেসে ছিলাম, সারফেসটা তো অলওয়েজ জানা দরকার, সেটা কত হয়, কারণ সারফেসের রেসপেক্টে আমাদেরকে লিখতে হয় gm/r² হয় ভাই, এখানে কোনো ভেদভাব নেই, একদম সিম্পল। বাট আমাদের ক্যাচাল কোথায় হচ্ছে নিউ পজিশন, এই লোকটা এখন এখানে চলে এসছে। তো এই পয়েন্টে ওর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে সেটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। চলো দেখা যাক। আর্থের রেডিয়াস কত হয় এটা আমরা তো প্রত্যেকেই জানি, RE 6400 কিলোমিটার। বাট লোকটা তো এখন এখানে নেমে গেছে, তাহলে এর ডিস্টেন্সটা এখন কত হবে সেন্টার থেকে ভাই, এখন তো 6400 হবে না, ডি নিচে নেমে গেছে, তাহলে কত হবে r - d। ভালো করে দেখো, কারণ সেন্টার থেকে আমার পার্সেন্টটা নিতে হবে না, যখন এখানে ছিল তখন ছিল আর নিয়েছিলাম, আর এখন এখানে চলে এসছে মানে ডিস্টেন্সটা কত নেবো r - d, কেননা ডি নেমে গেছে আর টোটালটা কত হয় r। তাহলে এবার আমি বলবো যে এই নিউ পজিশনে যেটা তার এখন জি ড্যাশ কত হবে, নিউ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে। লজিক কি বলছে, লজিক বলছে ফর্মুলা কি হয় স্যার, আগেরটা যেভাবে করলাম gm/r², বাট এখানে আরটা কত নেবো ভাই r - d, ওখানে উপরে ছিল বলে r + h করেছিলাম, এখানে নিচের দিকে গর্ত খুঁড়ে চলে যাচ্ছে বলে ডিস্টেন্সটা কমে যাচ্ছে, ওই জন্য কত করব r - d এর স্কোয়ার করে দেবো। ওকে, ভেরি গুড। তো লোকজনের দাবি কি, লোকজনের দাবি হচ্ছে যে এরকম, স্যার যখন আপনি উপরে গেছিলেন, না আমি উপরে যাইনি, মানে কেউ একজন গেছিলো, এই সাইড ওপরে গেছিলো যখন সে, তখন আমরা জিকে কীভাবে লিখেছিলাম, মানে জি না, জি ড্যাশকে gm/r + h²। আর এখানে কি বলেছিলাম, ডিনোমিনেটার নিচেরটাতে কি হচ্ছে, যেহেতু ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে, আগে r² ছিল এখন কিছু একটা অ্যাড হয়ে গেল, তো ডিনোমিনেটারটা কি হয়ে গেল, নিচের পোর্শনটা বড় হয়ে গেল, তো ফ্র্যাকশনটা কি হবে, ফ্র্যাকশনটা ছোট হয়ে যাবে। ওই জন্য বলেছিলাম উপরে গেলে কি হবে, স্মল জি এর ভ্যালু কমে যাবে। ঠিক কথা, একদম বাস্তব কথা, কোনো ভুল নেই এর মধ্যে। তো নিচে নামলে কি হবে ভাই, যখন ডি ডেপথ নিচে নেমে গেল তখনও কি হচ্ছে, ডি ডেপথ মানে r - d করলাম, তাহলে r - d করলাম মানে এখন কি হয়েছে বলো, এখন নিচের পোর্শনটা কি হয়েছে, কমে যাচ্ছে। কমে যাওয়ার স্কোয়ার মানে কি, আরোই কম হবে না, তাহলে আরও যদি কম হয় তাহলে জিরাস্ট কি হওয়ার কথা, জিরাস্ট তো বাড়বে। হোয়াট ডু ইউ থিঙ্ক, पर ये गलत कॉन्सेप्ट, নিচে নামলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাড়ে না। লোকজন তো চমকে গেল, এবার হয়তো আমার দিকে একটা সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে, স্যার কি বলছেন, উপরে গেলে তো বললেন না হয় বড় হয়ে যাচ্ছে বলে এটা কমবে, ঠিক আছে, তো এটা তো স্যার কমছে, তার স্কোয়ার মানে তো আরও কমবে, তাহলে তো স্যার জিরাস বাড়ার কথা, কী সব বলছেন স্যার, ভুলভাল কথাবার্তা বললেই শুনবো। ইয়েস মেরে তো শুনতে হবে, কিছু করার নেই, কারণ একটা ভুল আছে এখানে। ভুলটা কি জানো, সেটা হচ্ছে যখন আমি জি ড্যাশ লিখেছি না, আমি কি বললাম ডিস্টেন্সটা কত নিয়েছি r - d, তাহলে এই লোকটা এখন যে জায়গাতে রয়েছে না, এই যে r - d রেডিয়াসওয়ালা যে স্ফিয়ারটা ভাই এখন তো নিচে নেমে গেছে, তো এই স্ফিয়ারটার মাস আমায় নিতে হবে। আমি এখানে কি নিয়েছি, টোটাল মাস নিয়েছি, যেটা পুরো স্ফিয়ারটার জন্য। তাহলে এখানে কিন্তু আমাকে এম নিলে চলবে না, এম ড্যাশ নিতে হবে। এখানে এম ড্যাশটা কার মাস, এই r - d রেডিয়াসওয়ালা যে স্ফিয়ারটা রয়েছে ভাই, এই ডটের যে স্ফিয়ারটা নিলাম তার মাস নিতে হবে। আই নো, গভীর প্রশ্ন, স্যার ওখানে স্যার নেননি কেন স্যার, ভাই সাহেব ওখানেও আমাকে এটাই নিতে হতো, কিন্তু এখানে কি আছে ভাই, ভ্যাকিউম আছে না, এয়ার তো অলমোস্ট এয়ার মানে ভ্যাকিউম। আর্থের মাস 6 × 10⁻²৪, তার রেসপেক্টে এইটুখানি এয়ার, মানে যেটাকে অ্যাপ্রক্স আমরা ভ্যাকিউমই ধরে নিই মোস্ট অফ দ্য টাইম, তার মাস অ্যাড করলে ওখানে এমন কিছু চেঞ্জ হবে না। যদিও আমি এম ড্যাশ লিখতাম কিছু যায় আসতো না ভাই, এম ড্যাশ নিয়ার ইকুয়ালস টু কত হতো, আর্থের মাসের সাথেই সেম হয়ে যেত, ওই জন্য ওখানে আমায় মাসে কোনো চেঞ্জ করতে হয়নি, আমি এম ড্যাশকে এমই লিখে নিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে কি হবে, এই এতটা সারফেস
আর্থের তলায় তো আর ভাই হাওয়া নেই যে হ্যাঁ মাস নেগলেক্ট করে দেবো, সলিড মেটেরিয়াল আছে, পাথর টাথর কত রয়েছে, চাট্টান ফাট্টান রয়েছে অনেক কিছু, তো অতটা জিনিসের মাস নিশ্চয়ই কিছু কম হবে না। আর এত বড় একটা গোলা, তো তার মাস তো একটা ট্রিমেন্ডাস মাস হবে, তো ওর জন্য যেটা হবে, তো মাসটা কি হবে, অবভিয়াসলি কমে যাবে। তাহলে যখন ডি ডেপথে চলে যাবো তখন আমাদেরকে কি করতে হবে, নিউ পজিশনের জন্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করতে হবে। চেঞ্জ কোথায় হচ্ছে, মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, মাস কিন্তু ভাই এখানে এম নয়, রাদার ইট ইজ এম ড্যাশ। তো এবার গভীর প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার এম ড্যাশ কী করে বের করবো? টোটাল মাসের জন্য নয় কোনো প্রবলেম ছিল না, 6 × 10⁻24 তো করেইছিলাম, কিন্তু ডি ডেপথ যখন নিচে নেমে যাব, এই যে ডটেডওয়ালা যে স্ফিয়ারটা আমি বানিয়েছি, তো ওই স্ফিয়ারটার মাস কী করে ক্যালকুলেট করব, তার জন্য একটা তালিকা রয়েছে, সেটা হচ্ছে মাসটা ক্যালকুলেট করব আমরা ইন টার্মস অফ ডেনসিটি। তো আর্থের ডেনসিটি কত, ডেনসিটি আমরা জানি, ডেনসিটি মানে নাথিং বাট মাস বাই ভলিউম। তো প্রথমে একটা ব্যাপার কি পুরোটার জন্য করে নেবো, আর প্রত্যেকটা পার্টের ডেনসিটি তো সেমই থাকবে না। সাপোজ গঙ্গার জল, সে তুমি দিল্লি থেকে নাও, ইউপি থেকে নাও, কি এখানে আমাদের সুন্দরবন থেকে, জল তো জলই থাকবে না, তো এখানে ডেনসিটি কি থাকবে, অলওয়েজ প্রত্যেকটা পয়েন্টে সেমই থাকবে। বাট আমরা জানি যে যদিও জিওগ্রাফির লোকজন দাবি করবে স্যার সেন্টারে তো ম্যাগমা আছে, এটা ওটা আছে, তার ডেনসিটি তো অনেক বেশি, সারফেসে তো স্যার মাটি আছে, তার ডেনসিটি কম, বাট অ্যাজামশান মেরে দোস্ত, অ্যাজামশান আমরা অ্যাজিউম করে নেবো থ্রু আউট দ্য বডি কি থাকবে, ডেনসিটি কনস্ট্যান্ট থাকবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ দ্য আর্থ, সেটা দেখে নিই। ডেনসিটিকে জন্য সিম্বল জানো, রো, ডেনসিটি কত হয়, মাস বাই ভলিউম। তো টোটালটার জন্য দেখে নেবো, টোটাল পুরো স্ফিয়ারটার জন্য মাস তো এম নিয়ে নেবো, আর ভলিউম কত হবে, এটাকে যদি স্ফিয়ার কনসিডার করি সেটা হবে 4/3 πr3। পুরো আর্থের জন্য ডেনসিটিটা আমি এভাবে পেয়ে গেলাম। বাট এভাবে তো করলে হবে না, আমি কি চাই, তাহলে ডেনসিটি ফর্মুলা কি, ডেনসিটি মানে মাস বাই ভলিউম। ওকে, ভেরি গুড। তাহলে মাসকে আমি কীভাবে লিখতে পারি, ডেনসিটিকে যদি ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেন উইল হ্যাভ মাস, ইজন্ট ইট? আমার তো ওটাই চাই না, এম ড্যাশ চাই এনি হাও। তাহলে জিটা তো যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম ভাই, আর মাইনাস জিটাকেও রেখে দিলাম, স্কোয়ারটাকে যা ছিল। এবার এম ড্যাশকে আমি কীভাবে লিখবো, মাসকে আমরা কীভাবে লিখতে পারি, ডেনসিটি ইন্টু ভলিউম, রো ইন্টু ভি। তো এখানে রো ভি লিখেই দিলাম ফার্স্টে, না হয় একবার রো ভি। তো রো ভি এখানে কার ভলিউম, রোটা কার ভাই ডেনসিটি, পুরো আর্থের ডেনসিটি, যেটা এখানেও যা হবে এখানেও আমরা অ্যাসাম্পশন নিয়েছি, ধরে নিয়েছি সেমই হবে, ঠিক আছে। বাট ভলিউমটা কার ভলিউম, এখানে কিন্তু টোটাল আর্থের ভলিউম না, তো আর মাইনাস ডি রেডিয়াসওয়ালা যে স্ফিয়ারটা আছে তার ভলিউম আমাদেরকে নিতে হবে, ইজন্ট ইট? তাহলে কত হবে এটা, জি বাই আর মাইনাস ডি এর স্কোয়ার, রো ভি, রোটা তো আগে অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি টোটাল আর্থের জন্য, সেটা কত নিয়েছি ভাই, m by 4/3 πr3। ওকে, m by 4/3 πr3, ভেরি গুড। এবার ভলিউম, এই ভলিউমটাতে কার ভলিউম বসাবো, আর মাইনাস ডি রেডিয়াসওয়ালা যে স্ফিয়ারটা আছে না তার ভলিউম। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট ভলিউম অফ আ স্ফিয়ার, ইট ইজ 4/3 πr3। বাট এই ক্ষেত্রে আরটা কিন্তু আর নয়, ইট ইজ আর মাইনাস ডি। তাহলে কত লিখবো, 4/3 πr মাইনাস ডি এর কিউব। দেখতেই পাচ্ছ 4/3 পাই নে, 4/3 পাই কো মার দিয়া, isn't it? আর এখানে কি কি আছে, আর মাইনাস ডি তিনটে আছে, এখানে দুটো আছে, তো এটার সাথে একটা কেটে গেল, তো জি ড্যাস্ট যেটা আমাদের ডি ডেপথের গ্র্যাভিটি সেটা কত হবে, জি এম, নিচে কত আছে দেখো, একটা আর কিউব আছে, তাহলে কাজ করি আর কিউব থেকে আর স্কোয়ারটাকে বের করে নিই, আরটাকে আলাদা করে লিখি, ওপরে পড়ে আছে একটা আর মাইনাস ডি, তলায় একটা আর লিখে দিলাম, তো জি এম বাই আর স্কোয়ার, এই জিনিসটা আর কিছুই নয়, দিস ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হুইচ ইজ অন দ্য সারফেস অফ আর্থ। তো এটাকে কীভাবে লিখবো, জি ইন্টু, এবার এটাকে ডিভাইড করে দিই, তাহলে আর বাই আর মাইনাস ডি বাই আর, আর বাই আর করলে 1 হবে, আর 1 মাইনাস ডি বাই আর করলে 1 মাইনাস ডি বাই আরই হয়ে গেল। তো ফাইনালি তো ডি ডেপথে নেমে যাওয়ার পরে ওখানে গ্র্যাভিটি কত হবে, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। চমকা, কি বলেছিলাম, নিচে নামলেও গ্র্যাভিটি কমবে, ওপরে গেলেও গ্র্যাভিটি কমবে, তার মানে কি শেখালাম, আর্থের যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয় না সেটা সারফেসেই ম্যাক্সিমাম, তো ওটা হাইয়েস্ট ভ্যালু হয় সব 9.8, 9.8 থেকে বাড়ে না কখনো, অলওয়েজ কমে, ওপরে গেলেও কমবে, নিচে নামলেও কমবে, ইজন্ট ইট? তো যদি গ্রাফিক্যালি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, তো এটার গ্রাফটা বানাবো কোথায় ভাই, জায়গায় তো নেই গ্রাফ বানানোর, আচ্ছা এখানেই করা যাক, হোয়াট এভার। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা যদি আর্থের নিই, তো রেডিয়াস পর্যন্ত কি হচ্ছে, সেন্টারে কত হবে, কমন সেন্স, সেন্টারে গিয়ে কি হয়ে যাবে, এই যে ডটের স্ফিয়ারটা তার মাস কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, মাস 0 মানে জিও 0 হয়ে যাবে, এই জন্য এই সেন্টার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয়, 0। আর একদম অনন্ততে গিয়ে কত হবে, খুব উপরে চলে গেলে, অতটাও না, সেখানে গিয়ে জি কত হবে, 0 হয়ে যাবে, তো সেন্টারেও 0, খুব ওপরে গিয়েও কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর ম্যাক্সিমাম কোথায় হয়, সারফেসে, তার মানে সেন্টার থেকে এখানে অব্দি আস্তে আস্তে বাড়লো জি এর ভ্যালু, দিয়ে কত হলো, সারফেসে গিয়ে কত হলো 9.8, তারপরে কি হবে, আস্তে আস্তে এটা আবার কমে যাবে, গ্রাফটা এরকম দেখতে হয়,
তো প্রথমে আস্তে আস্তে বাড়বে লিনিয়ারলি, তারপর এরকমভাবে 1/r² আছে না, তো ওই জন্য এইভাবে গ্রাফটা কমে যাবে। সেন্টার থেকে সারফেস অবধি কি হচ্ছে, অ্যাক্সিলারেশন ডিউ টু ভ্যালুর গ্র্যাভিটি আস্তে আস্তে বাড়ছে। সারফেসে গিয়ে ম্যাক্সিমাম হলো 9.8, তারপর সারফেস থেকে যখন আরও উপরে যাব তখনও আবার স্মল জি এর ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে, কমতে কমতে খুব ওপরে চলে গেলে সেখানে গিয়ে স্মল জির ভ্যালু কত হবে, খতম, বাই বাই টাটা, 0। কেপলারস ল সম্পর্কে জানবো এই ভিডিওতে, তো দের কিস বাত কা, লেটস গেট স্টার্টেড। কেপলার সাহেব কি বলেছেন, প্ল্যানেটারি মোশন রিগার্ডিং 3টে লস দিয়ে গেছেন। তো সেই লসগুলো কি কি, সব থেকে প্রথম ল অফ অরবিট, সেকেন্ড ল অফ এরিয়া, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ল অফ পিরিয়ডস। সবার প্রথমে কি আছে, ল অফ অরবিট। তো ল অফ অরবিট কি বলছে, all the planets revolving around sun in an elliptical orbit with sun at one focus। বুঝতেই পারলাম, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। তো ইলিপ্টিক্যাল অরবিট মানে সবার প্রথমে একটা কনসেপ্ট আমাদের জানার দরকার আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান ইলিপস। ইলিপস কি জিনিস, সার্কেল তো আমরা প্রত্যেকে জানি, স্ফিয়ার আমরা প্রত্যেকে জানি। তো ইলিপস হচ্ছে সামথিং লাইক এরকম একটা জিনিস, বস্তু, ঠিক আছে। আমার তো ড্রয়িং, সেরা ড্রয়িং, কিছু করার নেই ভাই। মানে সার্কেলের মাথাগুলো, মাথা আর নিচের দিক থেকে চেপে দিলে যেটা হয়, পেটটা মোটা হয়ে যাবে, তো সেটা ইজ সামথিং লাইক ইলিপস। তো এই জন্য বুঝতেই পারছো, সার্কেলের জন্য যেমন রেডিয়াসটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দ্য বডি, বাট এখানে তো রেডিয়াস নামের কোনো জিনিসই থাকবে না, কারণ পুরো জায়গাটা বিগড়ে গেছে, পুরো এই দিকটা একদম মোটা হয়ে গেছে, এদিকে লেন্থটা বেড়ে গেছে, ওপরের দিকে লেন্থটা কী হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে এদিক থেকে হরাইজন্টালি যে লেন্থটা আছে না, এটাকে বলে মেজর অ্যাক্সিস ভাই, আর এই ভার্টিক্যালি যে লেন্থটা আছে এটাকে বলে মাইনর অ্যাক্সিস। তো দুটো অ্যাক্সিস, এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, দুইজন যেখানে ইন্টারসেক্ট করে ওটাকে অরিজিন, ওটাই সেন্টার বলে। এর আরও একটা জিনিস থাকে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ফোকাস বলে একটা জিনিস হয়। মানে এই যে মেজর অ্যাক্সিস যেটা বললাম না, তো মেজর অ্যাক্সিসের যেখানে থাকে একটা ফোকাস, আর একটা থাকে মেজর অ্যাক্সিসের উপরে আর একটা ফোকাস, তো দুটো ফোকাস থাকে মোট কথা। তো ফোকাসের আবার ফিল করাবো কীভাবে, মানে যদি এখানে দুটো পিন আমি গেঁথে দিই, দিয়ে একটা সুতো দিয়ে জয়েন করে দিই এটাকে, তো সেই সুতোটা দিয়ে যদি এরকমভাবে একটা পেন বা এরকমভাবে নিয়ে করি না, তো পুরো যে আমাদের ইলিপসটা আছে সেটা ফর্ম হয়ে যাবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার বলার কি করে দরকার লাগে না, সার্চ করে দেখে নিতে পারো, হাউ টু ড্র অ্যান ইলিপস। তো এরকমভাবে দেখাবে, দুটো পয়েন্ট দেবে, একটা সুতো দিয়ে কানেক্ট করবে, যে সুতোটার মধ্যে টান টান করে মাঝখানে যে কোনো একটাতে জড়িয়ে এরকমভাবে ঘুরিয়ে দেবে, তখনই এই পারফেক্ট শেপে চলে আসবে ইলিপস। তো ঠিক আছে, কি আর আছে, এমন বড় কোনো ব্যাপারই না। তাহলে কি শিখলাম, যত প্ল্যানেটস আছে আমাদের সোলার সিস্টেমে, আর্থ, মার্স, জুপিটার, হোয়াট এভার, প্রত্যেকে কী করছে, সানের চারপাশে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। মানে অরবিটসগুলো এতদিন ধরে আমরা কী ধরে নিয়েছিলাম, স্ফেরিক্যাল বা সার্কুলার, বাট সার্কুলার অরবিট না, প্রত্যেকটা কিন্তু ইলিপ্টিক্যাল অরবিট, ঠিক আছে। আরও যখন হায়ার ক্লাসে গিয়ে পড়বে তখন প্রিসাইজলি জানবে, মোর প্রিসাইজলি দে আর হেলিক্স, হোয়াট এভার। আমরা এখন কি ধরে নিচ্ছি, ইলিপ্টিক্যাল অরবিটের সমস্ত প্ল্যানেটগুলো কি করছে, সানের চারপাশে ঘোরাঘুরি করছে ভাই। আর চারপাশে ঘুরছে সে কোথায় থাকবে, অবভিয়াসলি ফোকাসে। আমি একটু আগেই বললাম যে কোনো একটা ফোকাসে থাকতে পারে, দুটো ফোকাস থাকে, তো এর মধ্যে যে কোনো একটা ধরে নিলাম আমি, এই ফোকাসে সান রয়েছে। আর যত প্ল্যানেট আছে, যেহেতু আমরা আর্থে আছি, তাহলে আর্থকে একটু ভাওটাও দিতে হবে, তো এখানে ধরে নিলাম এটা আর্থের অরবিট আমি বানিয়েছি, এটা হচ্ছে আমাদের আর্থ। কার চারপাশে ঘুরছে, সানের চারপাশে। যেমন তুমি তার চারপাশে ঘোরাঘুরি করো অলওয়েজ, সিমিলারলি আর্থও তার চারপাশে ঘোরাঘুরি করে। আর সানের একটু আহমিয়ত বেশি, শুধু আর্থ না, আরও অনেক লোকজন আছে, অ্যাস্ট্রয়েডও রয়েছে, প্রচুর লোকজন সানের চারপাশে ঘোরাঘুরি করে, বড় লোক আদমি আছে, কি আর করা যাবে। তাহলে কি শিখলাম, সমস্ত প্ল্যানেট সানের চারপাশে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরবে, এবং সান কোথায় থাকবে, দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকবে। এবার আসি আমরা কেপলারের সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলছে, ল অফ রেডিয়াস। হোয়াট ডাজ ইট মিন, এটা মানে হচ্ছে, এটুকু তো বুঝলাম যে যত সমস্ত প্ল্যানেট রয়েছে সবাই সানের চারপাশে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরবে, ঠিক আছে ভাই, বুঝলাম। ঘুরবে মানে তো এই রাউন্ডটা, এই সার্কেল আবার কেন বলছি, ইলিপসটা কমপ্লিট করতে হবে, এই ট্র্যাকটা কমপ্লিট করতে হবে। ধরে নিলাম আজকে যে কোনো একটা মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ ধরলাম, আজকে এখানে রয়েছে আমাদের আর্থ, ধরতি মাতা, ঠিক আছে। তো সানের সাথে এখন এটা তো বলেছিলাম ফোকাসে থাকে, এই যে আগেই বলেছি, দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকে সান, ভেরি গুড। তো 1 মাস পরে, জানুয়ারির 1 তারিখ থেকে পরে কত হবে, ফেব্রুয়ারি 1 কোথাও একটা তো থাকবে, এখানে আস্তে আস্তে ধরে নিচে এভাবে ঘুরছে, তো এখানে এখন চলে আসলো আর্থ, ধরতি মাতা, ওকে, ভেরি গুড। তাহলে এখন দেখো, সানের সাথে আগে যেখানে ছিল এখানে এখন একটা এটা রকম মোটামুটি এই জায়গাটা কভার করলো। পরে এটা কি হলো, জ্যান, এটা ফেব্রুয়ারি 1, ওকে। মার্চে কোথায় আসবে, কোথায় একটা সাপোজ এখানে থাকবে, তখন হবে একটা এটা এপ্রিলে, মার্চে কোথায় থাকবে, এটাই তো মার্চ বানালাম ভাই, কী সব বলছি। এপ্রিলে কোথায় যাবে, সাপোজ এখানে গেল, তাহলে এটা। আরও ধরে নাও নভেম্বরে এখানে যদি থাকতো, ডিসেম্বরে কোথায় যাবে, এখানে থাকবে বা এরকম জায়গাতে থাকবে। তো প্রচুর, তো এরকম অসংখ্য, প্রত্যেকটা মাসের জন্য এরকম আমি বের করতে পারি। তাহলে ধরো এই যে জ্যান থেকে ফেব, এই 1 মাসে যতটা এরিয়া কভার করেছে, মানে কোন এরিয়াটা,
সান দুটো লোকেশান আর সানের সাথে যে ট্রায়াঙ্গেল নয় ঠিক, তো ট্রায়াঙ্গেলের মতো একটা সেক্টর টাইপের দেখতে। তো এই যে এরিয়াটা কভার করছে, সাপোজ এটাকে আমি বলে নিলাম A1 এরিয়া, ধরে নিচ্ছি আমি ভাই, কোনো চাপ নেই। তাহলে আবার ফেব থেকে মার্চ তখনকার যে এরিয়াটা কভার করেছে, এই যে এই এরিয়াটা A2, তারপরে মার্চ থেকে এপ্রিল এই এরিয়াটাকে যদি আমি A3 বলি। কেপলার সাব সেকেন্ড লয়ে কি বলছেন যে প্রত্যেকটা এরিয়া কী হবে, ইকুয়াল হবে। কন্ডিশন একটা, কি কন্ডিশন, টাইমটাকে আমার সেম রাখতে হবে। আমি এখানে কি নিয়েছি দেখো, 1 মাস করে নিয়েছি, মানে 30 ডেজ। হ্যাঁ, মাসের কম বেশি করে ধরা চলবে না অবভিয়াসলি, একদম এক্স্যাক্টলি সেম আমি যদি টাইমটাকে ধরি না, তাহলে সানের সাথে যে এরিয়াটা কভার করবে, বা শুধু মাস বলে না, তুমি একদিন হিসাবেও নিতে পারো, 1 ঘন্টা হিসেবেও নিতে পারো, 1 সেকেন্ড হিসাবেও নিতে পারো। তো অবভিয়াসলি 1 সেকেন্ডে যে এরিয়াটা কভার করবে অনেক ছোটো হবে, আর 1 মাসে যে এরিয়াটা কভার করবে সেটা অনেকটা বড় হবে। বাট হোয়াট এভার, যদি আমি ইকুয়াল টাইমে এরিয়া যেটা কভার করছে আর্থ বা যে কোনো প্ল্যানেট, শুধু আর্থ বলে না, যে কোনো প্ল্যানেট সানের সাথে যে এরিয়া কভার করছে, তো এরিয়া সুইফট যেগুলো হবে সেগুলো প্রত্যেকটা কি হবে, ইকুয়াল হবে। মানে ধরে নিলাম A1 যা হবে A2ও তাই হবে, A3ও তাই হবে। মানে A1 যদি 100 হয়, A2 এরিয়াটাও কত হবে, 100 হবে, এই এরিয়াটাও কত হবে, 100 হবে। তো প্রত্যেকটা, তারপর এখানে ধরো অক্টোবর থেকে নভেম্বর, এটাও এরিয়া 100 হবে, নভেম্বর থেকে ডিসেম্বর সেই এরিয়াটাও 100 হবে, যে কোনো সেপ্টেম্বর থেকে অক্টোবর সেই এরিয়াটাও কত হবে, 100 হবে। শুধু কন্ডিশন একটা কি মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল এরিয়া কভার করবে। তাহলে সেকেন্ড ল থেকে কি শিখলাম, দ্য লাইন জয়নিং অফ সান অ্যান্ড প্ল্যানেট সুইপস ইকুয়াল এরিয়া অ্যাট দ্য ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। এটা 1 মাস হোক, 1 দিন হোক, 1 উইক হোক, ইট ডাজন্ট ম্যাটার। টাইম যদি তুমি সেম রাখো, প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, ইকুয়াল এরিয়া কভার করবে অ্যারাউন্ড দ্য সান। নাও we are going to discuss Kepler's third law, which is about the period, which is basically law of periods. What does it mean? Period মানে আমরা কি বুঝবো, period is time period এর কথা যদি বলি, what is time period? Time period is nothing but the time taken to complete one revolution, যেটা আর্থের জন্য কত হয়, সানের চারপাশে আর্থের টাইম পিরিয়ড হবে 365 days। কারণ আমরা জানি যে अर्थ टेक्स 365 डेज टू कंप्लीट वन रेवोल्यूशन, 1 चक्कर, 1 चक्कर पूरा करने के लिए 365 डेज चाहिए अर्थ को, isn't it? And this time is called what? Time period. নর্মাল টাইম টেকের মানে কি কতক্ষণ লাগছে, আর টাইম পিরিয়ড মানে কি একটা রাউন্ড কমপ্লিট করতে যে টাইমটা লাগে। তাহলে এখানে ধরে নিচ্ছি আর্থ 1 রাউন্ড কমপ্লিট করতে টি টাইম নিচ্ছে, শুধু আর্থ বলে না, এটা দুনিয়ার যে কোনো প্ল্যানেটের জন্য ভ্যালিড। সাপোজ জুপিটারের জন্য হতে পারে, মার্সের জন্য হতে পারে, ভেনাস, প্রত্যেকের জন্য এটা আমি অ্যাপ্লাই করতে পারি। শুধু আর্থ কেন, আর্থের টাইম পিরিয়ড তো আমরা জানি এমনিতে যে আর্থের 365 ডেজ, বাট আদার্স যত সমস্ত প্ল্যানেট আছে সোলার সিস্টেমে প্রত্যেকের জন্য আমরা কিন্তু বের করতে পারি। আর থার্ড ল কি বলছে, ল অফ পিরিয়ড কি বলছে, আমি আগে স্টেটমেন্টটা লিখে দেবো, ডোন্ট ওরি, টেনশন নেওয়ার দরকার নেই। টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। লোকজন চকমা খেয়ে গেল দেখেই, স্যার কী সব লিখে টিকে দিলেন, টি স্কোয়ার। টিটা হচ্ছে ভাই সাহ টাইম পিরিয়ড, মানে সানের পাশে একটা চক্কর মারার জন্য যতক্ষণ টাইম লাগে, হ্যাঁ তুমি তার চারপাশে চক্কর দিতে যে টাইম লাগাও সেটা তোমার জীবনের টাইম পিরিয়ড। তো প্ল্যানেটগুলো সানের চারপাশে ঘোরার জন্য যে টাইমটা লাগায় সেটা প্ল্যানেটগুলোর টাইম পিরিয়ড। বোঝাতে পারলাম? তো স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে সব থেকে কাছে যারা রয়েছে, মার্কিউরি সাপোজ, আর সানের খুব কাছে আছে, তো খুব কাছে হলে 1 চক্কর মারতে কি লাগবে, খুব কম টাইমই লাগবে না। কেউ যদি সাপোজ আমার ফ্ল্যাটের চারপাশটায় যদি 1 চক্কর মারে তো টাইম বেশি লাগবে। এবার যদি আমি বলি যে না এখান থেকে না, আমার ফ্ল্যাট থেকে 1 কিলোমিটার দূর থেকে 1 চক্কর লাগাও, তো তার কি হবে, তার টাইম আরও অনেক বেশি লাগবে। এবার একই স্টেটমেন্ট আমি যদি বলি না এখান থেকে না 100 কিলোমিটার দূর থেকে 1 চক্কর লাগাও, তো প্রচুর টাইম লাগবে। তো ডিস্টেন্স যত বাড়বে কি হবে, টাইম পিরিয়ড তত বেড়ে যাবে। তো কেপলার সাহেব একটা ভালো এক্সপেরিমেন্ট করেছিলেন, করে অনেক কিছু ক্যালকুলেশন করে, নট এক্সপেরিমেন্ট, ক্যালকুলেশন করে এরকম দেখেছিলেন যে টাইম পিরিয়ডের যে স্কোয়ার হচ্ছে না, মানে যতটা টাইম টেকেন এক রাউন্ডের জন্য, তার স্কোয়ারটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে, এই যে এভারেজ ডিস্টেন্স, এই ডিস্টেন্সের কিউবের সাথে, ডিস্টেন্সের সাথে নয় কিন্তু। এবার বলবে স্যার ডিস্টেন্স কী করে হবে, ডিস্টেন্স তো ভ্যারি করে যাচ্ছে, এখানে একটা আলাদা রকম ডিস্টেন্স, এখানে এক রকমের ডিস্টেন্স, স্যার এই ডিস্টেন্সগুলোতে প্রত্যেকটা তো আলাদা আলাদা ডিস্টেন্স হবে স্যার। ওই জন্য আমাদেরকে কী নিতে হবে, অ্যাভারেজ ডিস্টেন্স নিতে হবে। আর যখন আমরা এই অ্যাভারেজ ডিস্টেন্স নেবো, তো প্র্যাকটিক্যালি উনি দেখেছিলেন, এটাকে আমি যে বলেছিলাম না, কি বলেছিলাম, এটাকে বলেছিলাম মেজর অ্যাক্সিস, আর এটাকে কি বলেছিলাম, মাইনর অ্যাক্সিস ইলিপসের জন্য। যখন ক্লাস 11-এ ইলিপস পড়বে তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। আর সায়েন্স না নিলে তো কোনো ব্যাপারই নেই, একদম খতম, বাই বাই, টাটা, আলবিদা, সারা জীবনের জন্য বাই বাই করে দাও, জাস্ট ক্লাস 9টা উতরে গেলেই হলো, আর কোনো দরকার লাগবে না। বাট যদি সায়েন্স নিয়ে পড়ো, ম্যাথ নাও ক্লাস 11-এ, হ্যাঁ একটা কথা, এখানে অনেক লোকজন ভুল করে থাকে, লোকজন ভাববে কি স্যার কি বলছেন, সায়েন্স তো নেবো, কিন্তু আমরা তো প্রচুর স্মার্ট লোকজন আছি, ডাক্তার হতে হবে, তো ম্যাথসকে তো এখনই একটা বড় সড়ো কিক মেরে দেবো, ক্লাস 10টা কোনো রকমের শেষ হতে দিন, ম্যাথসের পিছনে একটা বড় সড়ো কিক। ভাই সাব চাকমা সেদিন খেয়ে যাবে যেদিন ক্লাস 11-এ ওঠে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে ম্যাথস একটা পিছনে কিক মারবে। তো এই ভুলটা অনেক লোকজন করে, এখনকার বেশিরভাগ স্টুডেন্টই করছে, আমি তো ডাক্তার হব, আমি তো নিট দেবো, আমার ম্যাথসের কী দরকার, নিটে তো ম্যাথস থাকেই না, শুধু তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি। আর এটা সব থেকে বড় মিস্টেক।
ফিজিক্স আছে মানে তোমাকে ম্যাথ রাখতেই হবে, নইলে সব থেকে বড় চিকটা ক্লাস 11-এ গিয়ে যখন ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, শুধু এখানে না প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে, রোটেশন থেকে শুরু করে ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম, এসি কারেন্ট, ডিসি কারেন্ট কোথায় নেই ভাই, সব জায়গাতে ম্যাথস ইনভলভ হয়ে আছে পুরোপুরি। এমনকি কেমিস্ট্রিতেও রয়েছে, রেডিও অ্যাক্টিভিটি থেকে শুরু করে ওই সমস্ত জায়গাতে ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন একদম ভাই সাহেব আলবিদা খতম, ভাই ভাই টাটা হয়ে যাবে, লাইফ বরবাদ। তো এই ভুলটা কখনো করবে না, নিট দিচ্ছি মানে আমি ম্যাথস রাখবো না, পুরোপুরি ভুল কনসেপ্ট। তো আমি এরকম কাউকে, আমি আমার পরিচিতির মধ্যে আমি এখনও একজনকে দেখিনি যে ক্লাস 11-এ ম্যাথস রাখেনি অথচ নিটে একটা ভালো কিছু র্যাঙ্ক করেছে, অ্যারাউন্ড 600 অ্যাবাভ র্যাঙ্ক নাম্বার পেয়েছে, আমি তো এখনও পর্যন্ত কাউকে দেখিনি। হতে পারে কেউ হয়তো পেয়ে থাকতে পারে, বাট আমার চেনা জানার মধ্যে এখনও কেউ নেই। আমার যতজন স্টুডেন্ট পেয়েছে বা যারা পেয়েছে চেনা জানার মধ্যে থেকে, প্রত্যেককে কিন্তু ক্লাস 11-12-এ ম্যাথস ছিল, এটা একদম পুরো বাইবেল, মনে রাখতে হবে। বাট এবার যেটা বলছিলাম, তো ইলিপসের জন্য এটা আগে কি বললাম, মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, আর এরিয়ার একটা ফর্মুলা আছে পাই ইন্টু এবি। মেজরটাকে নর্মালি অনেক লোকজন এ দিয়ে ডিনোট করে, মাইনরটাকে বি দিয়ে ডিনোট করে, তো পাই এবি, এটা আমি এখন ডিসকাস করবো না, ইউ উইল গেট টু নো ইন ক্লাস 11, ডোন্ট বদার রাইট নাও। তো এই যে মেজর অ্যাক্সিসটা না, টোটালটা মেজর অ্যাক্সিস বলে, তো এটা হাফ যেটা হয় এটাকে কি বলে, সেমি মেজর অ্যাক্সিস। সাপোজ এটাকে যদি আমি আর ধরি, তো এই যে ইন্ডিভিজুয়াল যে ডিস্টেন্সগুলো ছিল, এটা R1, এটা R2, এটা R3, তো এদের অ্যাভারেজটা প্র্যাকটিক্যালি দেখা গেছে যে সেমি মেজর যেটা অ্যাক্সিস আছে, মেজরের অর্ধেক, তাকে কি বলবো আমরা, সেমি মেজর অ্যাক্সিস, তার কিউবের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কে, টাইমের স্কোয়ার, সরি টাইম পিরিয়ডের স্কোয়ার। তো কেপলার থার্ড ল কি বলছে, টাইম পিরিয়ডের যে স্কোয়ার হবে, মানে এক চক্কর মারার জন্য যে টাইমটা, তার যেটা স্কোয়ার হবে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে, অ্যাভারেজ যে ডিস্টেন্স। কারণ এখানে ডিস্টেন্স কোনো ফিক্স নেই, সার্কেল নয় হয় না যে বলে দেবো দুম করে যে হ্যাঁ রেডিয়াসটা কনস্ট্যান্টলি থাকবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদেরকে কী করতে হবে, অ্যাভারেজ নিতে হবে। অ্যান্ড সেই অ্যাভারেজটা কার সাথে ইকুয়াল হয়, সেমি মেজর অ্যাক্সিস। তাহলে এখানে আরটাকে আমি কি বলতে পারি, সো আর ইজ হোয়াট, সেমি মেজর অ্যাক্সিস। কারণ সেমি কেন বললাম, কারণ টোটালটাকে মেজার বলে, টোটাল লাগবে না আমাদের, জাস্ট এইটুকু লাগবে, ও থেকে যদি এ নাম দিই, ও এ লেন্থটা লাগবে আমাদের, এটাকে আমরা কি বলবো, সেমি মেজর অ্যাক্সিসের কিউবের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, যেটা বেসিক্যালি কি হয়, যে অ্যাভারেজ ডিস্টেন্সগুলোর, মানে ডিস্টেন্সগুলোর অ্যাভারেজ হয়। এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কেপলার থার্ড ল থেকে না একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা ডিসকাস করবো, সেটা অলরেডি শিখেছি, সেটা হচ্ছে যে ইনভার্স স্কোয়ার ল, মানে স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সের সাথে ফোর্স কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। আমি আগেই বলেছি, গ্র্যাভিটির সময়ই বলে দিয়েছি, গ্র্যাভিটেশনাল ফোর্সও তাই, মনে পড়ছে, F = gm1m2/r স্কোয়ার। তো ডিনোমিনেটারে কে আছে, তলায় কে আছে, ডিস্টেন্সের স্কোয়ার, ওটাকে কি বলে, ইনভার্স স্কোয়ার ল। তো যখনই ফোর্সটা স্কোয়ার মানে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, সেটাকে আমরা কি বলবো, ইনভার্স স্কোয়ার ল। তো এখান থেকে আইডিয়া করা যায়, নিউটন স্যার আইজ্যাক নিউটন কিন্তু ইনভার্স স্কোয়ার লয়ের আইডিয়াটা কেপলার থেকে নিয়েছিলেন, এখান থেকে উনি গেস করেছিলেন যে এরকম একটা কিছু ব্যাপার আসছে, ইনভার্স স্কোয়ার ল, স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে ফোর্সটা। মানেটা কি, মানেটা আমি ওখানে আগেও বলেছি, এখনও বলছি, সাপোজ তুমি আর সে, কেসে আমি জানি না কেসে, পাশাপাশি যখন থাকবে, সাপোজ ক্লাসমেট, বেঞ্চমেট, স্কুলমেট, হোয়াট এভার, যখন একসাথে ছিল তখন কত ছিল তোমাদের মধ্যে, 100% ফোর্স ছিল 100 নিউটন ধরে নিলাম এক্সাম্পলের জন্য। তো যখনই সে আস্তে আস্তে সাপোজ তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তার বাবার হয়তো কোথাও ট্রান্সফার হয়ে গেছে বা স্কুল চেঞ্জ করেছে, তো যখন আস্তে আস্তে কী হবে, দূরে চলে যাবে, মানে ফোর্স কমবে, স্বাভাবিক কথা, যতদিন পাশে ছিল ততদিন ফোর্স ছিল 100 নিউটন, যত আস্তে আস্তে দূরে যাবে ফোর্স কমবে। তো কমার দুটো তালিকা রয়েছে, একটা আস্তে আস্তে কমতে পারে আর একটা ফাটাফাট কমতে পারে। আস্তে আস্তে কমা মানে কি, প্রথম দিন জাস্ট যাওয়ার আগের দিন অবধি ফোর্স ছিল 100 নিউটন, পরের দিন হয়ে গেল 90, 80, 70, 60, 50, 40, 30, 20 এরকমভাবে কমছে, আস্তে আস্তে কমছে। আর একটা তালিকাতে কমতে পারে, সেটা হচ্ছে যাওয়ার আগের দিনও তো ছিল 100, যেদিনই গেল ফাট করে হয়ে গেল 70, তারপরের দিনে ফাট করে হয়ে গেল 20, তারপরের দিনে হয়ে গেল না 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 এরকম না। আমি তো কোনো দোস্ত, কোনো বন্ধু আমার জীবনে ছিলই না, আমি তো কখনোই কারোর সাথে রিলেশনশিপে ছিলাম না, আমি তো অলওয়েজ সিঙ্গেল, এরকম একটা ব্যাপার। তো প্রথমের যে কেসটা যখন আস্তে আস্তে কমছিল, সেটা হচ্ছে ডিরেক্টলি না, নর্মাল ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। আর পরে যেটা হলো ফাটাফাট কমে গেল, সেটাকে কি বলে, ইনভার্স স্কোয়ার ল, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে কমছে। মানে ডিস্টেন্স যদি 2 হয়, ফোর্স কত টাইমস কমছে বলো, 2 স্কোয়ার মানে 4 টাইমস কমে যাবে। ডিস্টেন্স 3 হলে 3 স্কোয়ার 9 টাইমস কমে যাবে। ডিস্টেন্স যদি 6 হয়, তাহলে ফোর্স কত টাইমস কমবে, 6 স্কোয়ার মানে 36 টাইমস কমে যাবে। তো ফাটাফাট কমবে। আমি আগেই বলেছি, আশা করি রিলেট করতে পারছো। তো আমি এবার দেখবো যে নিউটন সাহেব কী করে গেস করেছিলেন কেপলারস থার্ড ল থেকে, যে ইনভার্স স্কোয়ার ল নামে একটা জিনিসকে অলরেডি একটা গেস করা যায় বা আইডিয়া বের করতে পারি আমরা। তো সেই জিনিসটা আমরা ডিসকাস করবো। সবার প্রথমে টাইম পিরিয়ড, এখানে আমরা আগেই শিখেছি, এটা মোশন চ্যাপ্টারে পড়েছিলাম। টাইম পিরিয়ড কী হয় সার্কুলার মোশনের জন্য, ডিস্টেন্স বাই টাইম। তো টাইম কত হয়, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হবে এক রাউন্ডের জন্য, 2πr।
দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই। বাই স্পিড কত আছে ভি, সাপোজ ভিতে ঘুরছে, যে কোনো প্ল্যানেটগুলোর জন্য এগুলো ভ্যালিড, যে কোনো সার্কুলার মোশনের জন্য ভাই। তো নর্মাল ফর্মুলা কি আমি ইউজ করলাম, এস ইকুয়ালস টু ভিটি। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এখানে এসটাই কত হয়েছে 2πr, ভিটা কত এই যে ভি যে স্পিডে ঘুরছে এটা, আর টিটা কত টাইম পিরিয়ড। আর সার্কুলার মোশন আমি এটাও বলেছিলাম যে সার্কুলার মোশন করার জন্য অ্যাক্সিলারেশন মাস্ট, অ্যাক্সিলারেশন ছাড়া ভাই সাহেব কখনোই সার্কুলার মোশন পসিবল নয়। যতই তুমি কনস্ট্যান্ট স্পিডে ঘোরো না কেন, মনে হতে পারে স্যার আমি তো 10 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট স্পিডে ঘুরছি, আমার অ্যাক্সিলারেশন কোথায়? আমার অ্যাক্সিলারেশন তো জিরো হবে, আপনি তো বলেইছেন অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন। ভাই সাব সেটা লিনিয়ারের জন্য হয়। স্ট্রেট লাইনে যখন যাচ্ছ তুমি কনস্ট্যান্ট স্পিডে গেলে অ্যাক্সিলারেশন জিরো হবে, বাট সার্কুলার মোশন যখন করছো যতই তুমি কনস্ট্যান্ট স্পিডে ঘোরো না কেন অ্যাক্সিলারেশন মাস্ট, ঠিক আছে? কারণ ইচ অ্যান্ড এভরি টাইম তুমি কি করছো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ করছো, আর ডাইরেকশন চেঞ্জ করা মানেও তো ভেলোসিটির পরিবর্তন, তাই না? কারণ ভেলোসিটি মানে তো ম্যাগনিটিউডও থাকবে, ডাইরেকশনও থাকবে। তো শুধু ম্যাগনিটিউডের চেঞ্জ মানে পরিবর্তন হলো, ডাইরেকশনের চেঞ্জ মানে পরিবর্তন হলো না, এরকম ভেদভাব করলে তো ভাই চলবে না। তো ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে মানে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, আর ভেলোসিটির পরিবর্তন হচ্ছে মানে অ্যাক্সিলারেশন দরকার। তো এই যে জিনিসটা যেটা শুধু ম্যাগনিটিউডকে সেম রেখে ডাইরেকশন চেঞ্জ করার যে পরিবর্তনটা, সেই জন্য যে অ্যাক্সিলারেশনটা লাগবে সেই অ্যাক্সিলারেশনটাকে আমরা বলি রেডিয়াল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এআর দিয়ে ডিনোট করি। আর এআর এর ম্যাথমেটিক্যাল ফর্ম কত হয়, এটাও ক্লাস 11-এ আছে, ভি স্কোয়ার বাই আর। ভিটা কোনটা, প্রুফটা আমি এখন করালাম না, এই যে স্পিডে ঘুরছে সেটার স্কোয়ার বাই হচ্ছে রেডিয়াসটা। কোনটা রেডিয়াস, আর বলার কি আছে নতুন করে, এটা রেডিয়াস হবে। আর একটা অ্যাক্সিলারেশন হয় সেটা আমি মোশনে অলরেডি ডিসকাস করে নিয়েছি, বাট দরকার নেই, আরেকবার শুনে নাও। আরেকটা অ্যাক্সিলারেশন হয় সেটাকে বলে ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। তার কাজ কি, তার কাজ স্পিডটাকে বাড়ানো বা কমানো। তো সার্কুলার মোশনে দুটো অ্যাক্সিলারেশন, রেডিয়াল অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়ালের কাজ শুধু ওকে সার্কুলার মোশন কমপ্লিট করানো, ট্যানজেন্সিয়ালের কাজ কি স্পিডকে বাড়ানো বা কমানো। যদি ভেলোসিটির দিকে লাগে কি হবে, স্পিড আস্তে আস্তে বাড়বে, 10 থেকে 12, 15, 20 করে করে বাড়তে থাকবে। উল্টো দিকে লাগলে কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। ইনিশিয়ালি 10 ছিল, 8, 7, 6, 5 এভাবে কমবে, ঠিক আছে? আমাদের অত জানার দরকার নেই, জাস্ট এটুকুই জানো রেডিয়াল অ্যাক্সিলারেশন কত হয়, এমভি স্কোয়ার বাই আর। আর রেডিয়াল ডাইরেকশন কি হয় এর, সবসময় সেন্টারের দিকে, ওই জন্য একে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনও বলে, কারণ সেন্টার সিকিং। সেন্ট্রিপিটাল মানেই কি সেন্টার সিকিং। আর এই ম্যাথামেটিক্যাল ফর্ম কত হয়, ভি স্কোয়ার বাই আর। তাহলে অ্যাক্সিলারেশন যদি হয় এ আর, ভি স্কোয়ার বাই আর, তাহলে করসপন্ডিং ফোর্স কত হবে, তাহলে सेंट्रीपिटल फोर्स बोलबो ওটাকে আমরা। তাহলে फोर्स মানে আমরা কি জানি, फादर इक्वल्स टू माँ। किसी भी आदमी के जीवन में माता पिता की बराबर कंट्रीब्यूशन, तो फादर इक्वल्स टू माँ, फोर्स इक्वल्स टू मास इनटू एक्सिलारेशन। ओके, তাহলে এর জন্য কত হবে, এম ইনটু এ আর। এ আর এর ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা আগেই কত দেখলাম, ভি স্কোয়ার বাই আর। তো হয়ে যাবে ফাইনালি এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সরি অ্যাক্সিলারেশন নয়, ফোর্স। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটাকে বলবো আমরা সেন্ট্রিপিটাল ফোর্স, কারণ মাস দিয়ে যখনই মাল্টিপ্লাই করে দেবো অ্যাক্সিলারেশনকে, ওটা হয়ে যাবে ফোর্স। তাহলে আমরা ফোর্স পেয়ে গেলাম। এবার কি করবো দেখো, এখানে ভি স্কোয়ার আছে, তাহলে এখান থেকে কাজ করি, ভিটা বের করে নিই। ভি কত হবে বলো, ভিটি ইকুয়ালস টু 2πr হবে, ভি হবে তাহলে 2πr বাই টি। এখানে ফর্মুলাতে স্কোয়ার আছে, চলো স্কোয়ার করে দিই। এম আছে ভি স্কোয়ার, তো ওটাকে স্কোয়ারিং করে দিলে কত হবে, 2πr এর স্কোয়ার বাই টি স্কোয়ার। তো হয়ে যাবে ভাই সাব 4π স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার। নিচে একটা অলরেডি আর ছিল, তাই না, এম ভি স্কোয়ার বাই আর এর তো আরটা ছিল, আর ওখান থেকে ওটাকে স্কোয়ারিং করার জন্য তো একটা চলে এলো, কোনো চাপ নেই, টি স্কোয়ার চলে আসলো, ভেরি গুড। এবার আমাকে আরেকটা কাজ করতে হবে, আমার ল পিরিয়ডের যে কেপলারের থার্ড ল ছিল না, ওটাকে যদি আমি এরকমভাবে ইনটু ফর্মে লিখি, কীভাবে লিখবো, টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব ছিল, তো এটাকে যদি প্রপোর্শনকে ইকুয়াল করি একটা কনস্ট্যান্ট লাগাবো কে ইন্টু আর কিউব। এটাকে স্টাইল মেরে কি লিখতে পারি, টি স্কোয়ার বাই আর কিউব ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? বা এটাও আমি লিখতে পারি, তাহলে কি লিখবো, টি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব। এখানে একটা কাজ করে দাও, টি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু আর কিউব লাগিয়ে দাও, ঠিক আছে? এটা যেমন আছে রাখলাম, 4কে রেখে দিলাম, এমকে রেখে দিলাম, পাই স্কোয়ারকে, একটা আর দেখো কেটে যাচ্ছে, তাহলে একটা উপরে আর থাকবে। আর টি স্কোয়ারকে কত লিখবো ওখান থেকে, অলরেডি দেখেছি, প্রপোর্শনকে ইকুয়াল করতে গেলে কনস্ট্যান্ট কে ইন্টু আর কিউব, ভেরি গুড, কে ইন্টু আর কিউব করে দিলাম। তাহলে কেটাও একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে আর একটা কাটবে, কেটে গিয়ে কত পড়ে থাকছে, 4m পাই স্কোয়ার বাই কে ইন্টু কত, একটা আর কেটে গিয়ে 1 বাই আর স্কোয়ার, ঠিক আছে? একটা কেটে গিয়ে 1 বাই আর স্কোয়ার। তো দেখো এই টার্মটা পুরোটা কি কনস্ট্যান্ট মোটামুটি। তাহলে এখান থেকে আমি কি গেস করতে পারি, এখান থেকে আমি না, নিউটন সাহেব প্রথমবার করেছিলেন যে এ প্রপোর্শনাল 1 বাই আর স্কোয়ার। ও হো হো, কি শিখলে, ডিস্টেন্সের সাথে না, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল, যত দূরে যাবে ফোর্স তত কমবে, বাট ফটাফট ফটাফট ফটাফট। যদি 1 বাই আর হতো তাহলে কি হতো, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে কমতো। বাট এখানে কি হচ্ছে, যেহেতু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স আছে, ওই জন্য একদম পুরো ফটাফট কমে যাবে। ছাড়, যাওয়ার আগের দিনে 100 ছিল, পরের দিন 17, তারপরের দিনে 30, তারপরের দিনে তো আলবিদা আলবিদা আলবিদা, কেউ ছিল না আমার জীবনে।
হোয়াট এভার। তো এটাকে কি বলে, ইনভার্স স্কোয়ার ল। তো এখানে এটাই গেস করেছিলেন নিউটন কেপলার থেকে। তো অবভিয়াসলি কেপলার সিনিয়র লোকজন, ওই জন্য তো আমি সবসময় বলে থাকি কেপলার দাদুর থেকে ইন্সপিরেশন নিয়েছিলেন কে, আইজ্যাক নিউটন। হ্যাঁ, উনিও একজন দাদু, চাপ নেওয়ার কিছু ব্যাপার নেই। তো নিউটন দাদু কি করেছিলেন, ইন্সপায়ার্ড ফ্রম কেপলার দাদু। গ্র্যান্ডপা কা ভি গ্র্যান্ডপা। এই ভিডিওতে আমরা কি দেখবো, ইকুয়েশন অফ মোশনস, যেগুলো আমরা অলরেডি মোশন চ্যাপ্টারে পড়ে নিয়েছি, ওগুলো গ্র্যাভিটির জন্য কিভাবে চেঞ্জ হবে, ইকুয়েশনসগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসগুলো দেখবো এই ভিডিওতে। তো সবার প্রথমে আমরা কি 3টে ইকুয়েশন অফ মোশন শিখেছিলাম, আর একটা তো বেসিক ছিল যেটা উইদাউট অ্যাক্সিলারেশন ছিল, অলরেডি হয়তো তোমরা ক্লাস 6 বা 7 শিখেছো। সেটা একদম বেসিক ফর্মুলা কি ছিল বলো, নর্মাল মোশনের জন্য এস ইকুয়ালস টু ভিটি। এসটা স্পিড, তাই তো? গলত। এসটা এখানে ডিস্টেন্স ট্রাভেল, ভিটা এখানে ভাই সাব স্পিড। ওকে, অনেক লোকজন অনেককেই করতে দেখেছি, স্যার এস মানে স্পিড, ভি মানে ভেলোসিটি, টি মানে টাইম। গলত। এসটা এখানে ডিস্টেন্স ট্রাভেল, ভিটা হবে স্পিড বা ভেলোসিটি হোয়াট এভার, কারণ রেক্টিলিনিয়ার মোশনের জন্য স্পিডটাই হয়ে যাবে ভেলোসিটি। ঠিক আছে, আমি আগে বলেছি মোশন চ্যাপ্টার এগুলো আমি ডিটেলসে ডিসকাস করেছি, এখন আমি এখানে টাইম পাস করবো না। সেকেন্ড সেটা ইকুয়েশন কি ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি। প্লাস মাইনাস কেন লাগালাম কেউ বলতে পারবে? এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। লোকজন ভাবছে স্যার বারবার প্লাস মাইনাস কেন দিচ্ছেন স্যার, স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। ভাই সাব, প্লাস মাইনাস মানে খেয়ে আছে বল, অ্যাক্সিলারেশন আছে না, তো ইট কুড বি অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন। বাস স্ট্যান্ডে কাউকে দেখে বাইকের স্পিড বাড়তে পারে, আবার বাস স্ট্যান্ডে বাবা দাঁড়িয়ে থাকলে বাইকের স্পিড কমতে পারে। তো যখন স্পিড বাড়বে, গাড়ি অ্যাক্সিলারেট করবে, তখন প্লাস দিয়ে ফর্মুলা নেবো। যখন ব্রেক লাগাবে বাবাকে দেখে, নইলে বাড়িতে গিয়ে চরম পিঠের ওপরে পড়বে, তাহলে স্পিড কমবে, ইনিশিয়াল থেকে ফাইনাল ভেলোসিটি কমে যাবে, সেটাকে বলে রিটার্ডেশন। তার জন্য আমরা মাইনাস দিয়ে ফর্মুলাগুলোকে ইউজ করব। ইজ ইট ক্লিয়ার? তো এগুলো তো নর্মাল ছিল। এখানে এসটা কি, ডিস্টেন্স ট্রাভেল। তো হরাইজন্টালের জন্য নর্মাল এইভাবে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে হরাইজন্টালে, সেটাকে তো ডিস্টেন্স বলে, এখানে ভাবার কিছু নেই। টিটা টাইম, ভিটা কি ফাইনাল ভেলোসিটি, দেখার পরে হবে, যেটা কম বেশি সেটা ডিপেন্ড করছে বাস্তবে কাকে দেখছো। বাবাকে দেখলে ফাইনাল ভেলোসিটি কমে যাবে, আর তাকে দেখলে ফাইনাল ভেলোসিটি বেড়ে যাবে। অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউটাকে কি বলে, ইনিশিয়াল ভেলোসিটি মানে যে ভেলোসিটিতে তুমি সেই মোমেন্টে চলছিলে, তাকে বাবাকে দেখার আগের মোমেন্ট পর্যন্ত। দেখার পরে যেটা হবে সেটাকে তো ফাইনাল বলবো, তাহলে দেখার আগে যেটা হবে সেটাকে বলবো ইনিশিয়াল ভেলোসিটি। এসটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, টিটা টাইম টেকেন, আর বেশি কিছু বলার নেই। এর মধ্যে দেখো এইমাত্র ফার্স্টের ফর্মুলাটাই হচ্ছে অ্যাক্সিলারেশন ছাড়া। তাহলে যখন ইউনিফর্ম মোশন হবে, কোনো রকমের অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন 0, আর তখন তোমাকে বললো হয়তো ডিস্টেন্স কত হবে বা টাইম কত হবে, তখন একমাত্র কোন ফর্মুলাটা নেবে, ফার্স্টেরটা। বাকি সব ক্ষেত্রে কি অ্যাক্সিলারেশনওয়ালা ফর্মুলা লাগাতে হবে। ক্লিয়ার? তো এই ইকুয়েশন অফ মোশনসগুলো গ্র্যাভিটির জন্য কিভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, গ্র্যাভিটিতে কি অ্যাক্সিলারেশন রিটার্ডেশন পসিবল? ইয়েস মেরে দোস্ত, আমরা জানি যে এটা যদি আমাদের ধরতি মাতা আর্থ, তো আমরা সবাই কোথায় আছি, আর্থ সারফেসে। ধরতি মাতা কি করছে সব সময়, যে কেউ आओ बेटा आओ मेरा गोद में आ जाओ मेरा गोद में आ जाओ, মানে সেন্টারের দিকে চলে এসো, আমার সেন্টারে এসো। বুলাতি হ্যাঁ মগর জানে কা নেই, কারণ সেন্টারে কোর আছে, অ্যান্ড কোরের টেম্পারেচার সবাই জানে, একদম পুরো ছবি হয়ে যাবে ভাই সেন্টারে গেলে। তো সারফেসে থাকাটাই বুদ্ধিমানের কাজ, বেশি ভেতরে যেতে নেই, রিলেশনশিপ হোক বা আর্থের কোর। তাহলে ধরতি মাতা কি করছে, সব সময় সবাইকে বলছে আও বেটা মেরা গোদ মে আ যাও। তো অ্যাক্সেলারেশন কোন দিকে থাকে, সবসময় আমরা জানি নিচের দিকে অ্যাক্সেলারেশন, আর সবাইকে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে। তো গ্র্যাভিটি ডাইরেকশন কি হবে, ডাউনওয়ার্ড। তাহলে যখন কোনো রকমের মোশন, একটা বল যখন ছাদ থেকে যখন কোনো কিছুকে ফেলবে, তো তখন কি হবে, সেটা উইথ গ্র্যাভিটি, যেটা গ্র্যাভিটি ডাইরেকশন তার দিকেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি নেবো, প্লাস জি। বাট আমরা যদি গ্রাউন্ড থেকে কোনো জিনিসকে এভাবে থ্রো করি, থ্রো যখন করবো তখন কি মোশন কোন দিকে হচ্ছে, উপরের দিকে হচ্ছে, গ্র্যাভিটির উল্টো দিকে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি লাগাবো, মাইনাস জি লাগাবো। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে তোমার রাস্তা দিয়ে কেউ যাচ্ছিল, হয়তো এক্স যাচ্ছিল, তার উপর প্রচুর রাগ ছিল, সেটা মেটানোর জন্য একটা ডিম থ্রো করে দিলে এক্সের মাথায় একদম, তো সেটাকে কি হবে, উইথ গ্র্যাভিটি মোশন। তো ওখানে প্লাস জি। তো এই ফর্মুলাগুলো প্লাস দিয়ে লাগাবো, মানে অ্যাক্সেলারেশন প্লাস দিয়ে নেবো আমি, জিটাকে প্লাস জি নেবো। আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমি অলরেডি বলেছি, ওখানে যেমন এ দিয়ে ডিনোট করি, এখানে কি অ্যাক্সেলারেশনটাকে জি দিয়ে আমরা লিখবো। তো প্লাস জি নেবো। এবার তুমি হয়তো ছাদে কোনো এক্স দাঁড়িয়ে আছে, দ্বিতীয় এক্স, হয়তো তুমি রাস্তায় দিয়ে যাচ্ছিলে, তাকে দেখে একটা এরকম করে থ্রো করলে, সেই ক্ষেত্রে কি হবে, আগেনস্ট গ্র্যাভিটি, কারণ গ্র্যাভিটি তো অলওয়েজ নিচের দিকে। এমন তো নয় কখনো গ্র্যাভিটি একবার মাটি থেকে ফুঁড়ে উপরের দিকে তুলে দেবে, গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে টানে ভাই। তো সবসময় ডাউনওয়ার্ড ডাইরেকশন হবে। তো যদি ডাউনওয়ার্ডে কোনো বল পড়ে, সেটাকে কি বলবো, উইথ গ্র্যাভিটি, মানে প্লাস দিয়ে ফর্মুলাগুলোকে নেবো। যদি তার উল্টো দিকে যদি তুমি কোনো বলকে থ্রো করো, সেটা কি হবে, আগেনস্ট গ্র্যাভিটি, তখন আমরা ফর্মুলাগুলোকে মাইনাস দিয়ে নেবো। এবার আমি বল ইকুয়েশনসগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে ভাই সাব।
এখানে যে ডিস্টেন্সটা ছিল না হরাইজন্টালের জন্য যেটাকে আমরা ডিস্টেন্স বলি, এটাকে যদি এরকমভাবে ভার্টিক্যালের জন্য করি সেটাকে আর কি বলবো, ডিস্টেন্স না বলে এটাকে হাইট বলবো, সরি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা হাইট বলবো, ঠিক আছে। যেটা হরাইজন্টালের ডিস্টেন্স ছিল সেটাই এখন হয়ে গেল হাইট, এস দিয়ে এইচ দিয়ে ডিনোট করবো ইনস্টেড অফ এস। আর দুটো জিনিস, অ্যাক্সিলারেশন যেটাকে আমরা হরাইজন্টালের জন্য স্মল এ দিয়ে ডিনোট করতাম, সেটা এখানে কি হয়ে যাবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ভার্টিক্যাল মোশনের জন্য ধরতি মাতা কি পেয়ার, ধরতি মাতা কি অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অলরেডি পড়ে নিয়েছি, স্মল জি দিয়ে ডিনোট করে, যার ভ্যালু কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আবার দুটো কেস হতে পারে, পজিটিভ নেগেটিভ কখন নেবো, যখন তুমি গ্রাউন্ড থেকে কোনো কিছুকে থ্রো করবে সেটা হয়ে যাবে নেগেটিভ, আর ওপর থেকে যখন কোনো কিছু নিচের দিকে থ্রো করবে সেটা হবে পজিটিভ, বা ড্রপ করলেও পজিটিভ হবে। তো চেঞ্জ কীভাবে হয়ে যাবে বলো, একে ফার্স্ট এটা তো ঠিক আছে, তাহলে এইচ ইকুয়ালস টু ভিটি, তো এই ক্ষেত্রে হবে না ফার্স্ট অফ অল, কারণ ফার্স্ট ইকুয়েশনের কোনো মানেই হয় না, গ্র্যাভিটি তো অলওয়েজ থাকবে, এরকম তো কোনো সম্ভব নয় যে গ্র্যাভিটি জিরো হয়ে গেল, অলওয়েজ গ্র্যাভিটি থাকবে তুমি যেখানেই থাকো না কেন। তো সেকেন্ডের থেকে আমি লিখবো, সেকেন্ড ইকুয়েশন থেকে, তো ভিটা কত হবে, ইউ প্লাস মাইনাস জিটি, ভেরি গুড। ভিটা ফাইনাল ভেলোসিটি, মানে আমি ড্রপ করলাম, তো ড্রপ করা মানে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, জিরো। আমি জাস্ট কোনো রকম জাস্ট হাতটা টুপ করে সরিয়ে দিলাম, তো ওটাকে কি বলে, ড্রপ করা, ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে, বাট যখন ওটা মাটিতে আছাড় খাবে তার আগে ওর ভেলোসিটি কিছু একটা বিরাট কিছু ভেলোসিটি গেন করে নেবে, সেই ভেলোসিটিটাকে কি বলবো আমরা, ফাইনাল ভেলোসিটি, ভি দিয়ে ডিনোট করবো। অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এর স্কোয়ার, ওটা কি হয়ে যাবে, এটা হরাইজন্টালের জন্য যেটাকে ডিস্টেন্স বলেছিলাম, ভার্টিক্যালের জন্য সেটাকে কি বলবো আমরা, হাইট, তো হাইটে কনভার্ট হয়ে যাবে। তো এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে মেরে দোস্ত, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এখানেও প্লাস মাইনাস কেন নিলাম, একই কারণ, যদি তুমি নিচের দিক থেকে থ্রো করো তখন ফর্মুলাটা মাইনাস বালা নেবে, ছাদ থেকে যদি নিচের দিকে কোনো কিছু থ্রো করো বা ড্রপ করো তখন ফর্মুলাটাকে প্লাস দিয়ে নেবে। আর দ্যাট ফোর্থ ওয়ান, 2 এটা 3 না, এটা ফোর্থেরটা কি হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু এখানে কি নেবো তাহলে, ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, কমন সেন্স সিম্পল জিনিস, একই রকম ব্যাপার, শুধু এখানে এ ছিল, আর একটা ব্যাপার কি, এ এর ভ্যালু যা খুশি হতে পারে, কখনো 2 কখনো 3 কখনো 5 কখনো যা খুশি, -2 -3 -5, বাট জি এর ভ্যালুটা অলওয়েজ ফিক্স, তার ভ্যালু অলওয়েজ কত হবে, প্লাস মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্লাস কখন নেবো, যদি উইথ গ্র্যাভিটি, আর মাইনাস কখন নেবো, যদি আগেনস্ট গ্র্যাভিটি। ইজ ইট ক্লিয়ার? ডোন্ট ওয়ারি, আমি নিউমেরিক্যালসের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেখানে এই ফর্মুলাগুলো দিয়ে কীভাবে ক্যালকুলেশন করা যায়, টাইম পিরিয়ড কীভাবে বের করা যায়, তারপরে ডিস্টেন্স হাইট কী করে বের করতে হবে, বিভিন্ন রকমের ইজি সেটের একটা নিউমেরিক্যালস রয়েছে, স্ট্যান্ডার্ড সেটের নিউমেরিক্যালস রয়েছে, ওগুলো দেখতে পারো, তখন কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এই ফর্মুলাগুলোকে দিয়ে ডিফারেন্ট কাইন্ডের নিউমেরিক্যালকে কীভাবে সলভ করা যায়। একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যেটা আমরা রিয়েল লাইফে অনেকবার করে থাকি, একটা মার্কারকে আমি ধরে রেখেছি, তো এটা তো এমনি তোর উপরে উঠে যাবে না, কি করতে হবে, আমাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্রোভাইড করতে হবে। তাহলে ইউ যদি প্রোভাইড করি, দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, এটা যে কতটা হাইট ওপরে উঠবে, আর দ্বিতীয় কোয়েশ্চেন কি জিজ্ঞেস করা যেতে পারে যে হাউ মাচ টাইম ইট উইল টেক টু রিচ অ্যাট দ্য জেনিথ, টপমোস্ট পয়েন্টে পৌঁছাতে এটা কতক্ষণ টাইম লাগবে। চলো এটা দেখবো, ধরে নিলাম একটা বলকে আমরা থ্রো করেছি এরকমভাবে ওপরের দিকে, কিছু একটা ভেলোসিটি দিয়েছি, ইনিশিয়াল ভেলোসিটি 10 বা কিছু 20 ধরে নিলাম, 20 মিটার পার সেকেন্ডে আমি থ্রো করছি। ডেটা নিয়ে করবো না, আমি ইউ দিয়েই করবো, তোমরা চাইলে লাস্টে ডেটা দিয়ে বসে দিতে পারো, কারণ ডেটা দিয়ে করলে একটা পার্টিকুলার ভ্যালুর জন্য পেয়ে যাবো। আমি তো জেনারেলি প্রুভ করতে চাইছি না, একটা ফর্মুলা বানাতে চাইছি, তাহলে আমাকে অবভিয়াসলি অ্যালফাবেটিক্যালি প্রুভটা করে দেখাতে হবে। তো আমরা জানি গ্র্যাভিটি অলওয়েজ কোন দিকে অ্যাক্ট করে বলো, নিচের দিকে অ্যাক্ট করে, এমন নয় যে ওপরে ছুটছি মানে গ্র্যাভিটি ওপরের দিকে উঠে যাবে, তাহলে তো ভাই একদম পার্মানেন্টলি ওপরে পৌঁছে যাবো, হোয়াট এভার। তো ওপরের দিকে যাচ্ছে মানে কি আস্তে আস্তে আগেন্স্ট গ্র্যাভিটি মানে কি হবে বলো, রিটার্ডেশন হবে। রিটার্ডেশন হলে কি হয়, স্পিড আস্তে আস্তে কমে, মানে 20-তে থ্রো করেছিলাম তো ওপরে যেতে যেতে 20 থেকে কমে, কারণ রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন মানে স্পিড কমলে এখানে গিয়ে কত হবে, একটা পয়েন্টে গিয়ে ভেলোসিটি এটা 0 হয়ে যাবে, তাহলে ফাইনাল ভেলোসিটি এখানে গিয়ে কত হবে বলো, 0 হয়ে যাবে। তো উঠতে উঠতে এখানে গিয়ে 0 হয়ে যাবে। তারপরে কি, এটা ফার্স্ট রাউন্ড, এটাকে বলে অ্যাসেন্ড মানে কি ওপরে উঠছে যখন সেটা, তারপরে কি হবে, ওখান থেকে আবার নিচে নামবে, বলটা আবার কি করবে, নিচে নামবে। তাহলে দুটো জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, যে কতক্ষণ টাইম লাগলো এই টপমোস্ট পয়েন্টে পৌঁছাতে, আর সেকেন্ড কোয়েশ্চেন কি, কতটা হাইট এটা কভার করলো, আমি যে মার্কারটাকে থ্রো করলাম কতটা হাইট ও যাচ্ছে আর কতক্ষণ টাইম ওর লাগছে। তো কোন ফর্মুলাটা দিয়ে আমি করব, ফার্স্ট অফ অল গ্র্যাভিটির আগেনস্টে হচ্ছে মানে মাইনাসওয়ালা ফর্মুলা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে যদি আমি টাইম বের করতে যাই যে হাউ মাচ টাইম ইট টেক্স, তখন আমাকে কোনটা নেবো, আমি সেকেন্ড ফর্মুলাটা কি নেবো বলো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি নেবো, কারণ আগেনস্ট গ্র্যাভিটি। তো টপমোস্ট পয়েন্টে ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি 0, ইউটা তো কিছু একটা 20, বাট আমি 20 বসাবো না, আমি ইউ ধরেই করবো, কারণ আমি তো একটা ফর্মুলা বানাতে চাইছি। তাহলে এখান থেকে টাইম কত হবে বলো, ইউ বাই জি, বোঝা গেল। আর এই টাইমটাকে কি বলে, দিস ইজ দ্য টাইম
টেকেন বাই দ্য বল টু রিচ অ্যাট দ্য টপ মোস্ট পয়েন্ট অর অ্যাট দ্য জেনিথ। তো টপ মোস্ট পয়েন্টে পৌঁছাতে যে টাইম লাগছে দ্যাট ইজ কল্ড u/g। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি 20, এই ক্ষেত্রে কত হবে বলো, রিয়েল লাইফে কত হবে? তো আমরা কত থ্রো করছি 20-তে, আর জি এর ভ্যালু কত হয় 9.8। তো 20/9.8 যদি ওটাকে 10 ধরে নাও, তো 20/10 হুইচ ইজ 2 সেকেন্ড। তাহলে একটা বলকে যদি আমি 20-তে থ্রো করি, টপ মোস্ট পয়েন্টে যেতে কতক্ষণ টাইম লাগবে? 2 সেকেন্ড। সেকেন্ড থিং দ্যাট উই ক্যান অলসো ক্যালকুলেট হুইচ ইজ দ্য কতটা হাইট কভার করবে এটা, পৌঁছে তো গেল এখানে বুঝলাম, তাহলে এই লেন্থটা কত, হাইটটা কত হবে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তো অবভিয়াসলি বুঝতে পারছো এর জন্য কোন ফর্মুলাটা নেবো, যে কোনো একটা 3/4। তো আমি 4 ধরে করছি, 3 নিয়েও করা যায়, যেহেতু আগে আমি টাইমটা বের করে নিয়েছি, তাহলে কি 3তে যদি টাইমটা বসিয়ে দেবো তাহলেও এইচটা পেয়ে যাবো। বাট সবসময় যে প্রথমে টাইম বের করতে বলবে তারপরে হাইট বের করতে বলবে তার তো কোনো মানে নেই। কোশ্চেনটাই ডিরেক্টলি তো এটাই বলতে পারে যে হাইট কত হবে, এটা বললোই না যে টাইম কত হবে বের করো। তখন তাহলে আমি যদি এই ফর্মুলাটা লাগাতে যাই, আগে আমাকে টাইম বের করতে হবে, তারপরে আবার এখানে বসিয়ে হাইট বের করতে হবে। বাট যদি আমি 4 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, ডিরেক্টলি কি পেয়ে যাবো, ডিরেক্টলি হাইট পেয়ে যাবো। তাহলে এভাবে আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে টাইম নষ্ট করার কোনো মানে থাকবে না। এক্ষেত্রে কথা হবে বলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, এখানেও ভাই -2gh হবে কারণ আগেন্স্ট গ্র্যাভিটি। তো এখানে ভিটা তো টপ মোস্ট পয়েন্টে 0 হবে, আমি ইউ স্কোয়ার ধরেই করবো, -2gh। তাহলে এখান থেকে h কত হলো বলো, এবারে আসলে ইউ স্কোয়ার বাই 2g। ও হো। আর একটা ফর্মুলা শিখলাম যে হাইট কতটা কভার করবে, একটা বলকে যদি ইউ ভেলোসিটিতে আমি থ্রো করি, ইউ স্কোয়ার বাই 2g। এই ক্ষেত্রে আমার যেটা আমি কত নিয়েছি 20 নিয়েছি, তাহলে আনসার কত হবে 20 স্কোয়ার বাই 2 × 10, কারণ জি এর ভ্যালু যদি 10 ধরে করি তাহলে 20 স্কোয়ার বাই 2 × 10। আনসার যা খুশি হোক না কেন, কনসেপ্ট শেখাটা ইম্পর্টেন্ট, আনসার নিয়ে ভাবার কোনো কাজ নেই। আর একটা জিনিস খেয়াল করেছো কি, একটা বলের মাসের উপর কিন্তু ডিপেন্ড করে না। একটা ভারী বলকে থ্রো করলেও যতক্ষণ টাইম লাগবে, যতটা হাইট উঠবে, একই রকমভাবে একটা হালকা মাসকেও যদি ওপরের দিকে আমি থ্রো করি, হালকা বলকেও যদি ওপরের দিকে থ্রো করি, সেম টাইম এবং সেম হাইটই কভার করবে। এই যে ইকুয়েশন অফ মোশনসগুলো না, কেউ কিন্তু মাসের সাথে কোনো রিলেশন নেই যে ভারী মানে আমার অনেকটা বেশি টাইম ধরে পড়বে বা অনেকক্ষণ বেশি টাইম লাগবে, অনেক ওপরে যাবে বা কম ওপরে যাবে, এরকম কোনো কিছু ব্যাপার নেই। তাহলে কি দেখলাম যে একটা বলকে যদি আমরা থ্রো করি, ওপরে যেতে কতক্ষণ টাইম লাগে বলো, টি। এটাকে কি বলে, টাইম অফ অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে উপরে যাওয়ার জন্য যে টাইম লাগছে। আর কমন সেন্স কি বলে বা এনার্জি কনজারভেশন কি বলে, এনার্জি তো নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, শুধু কনভার্ট করা যায়। তো অবভিয়াসলি যে ভেলোসিটিতে আমি থ্রো করছি, এটা তো এমন না উপরে গিয়ে থেমে পুরো স্টিল হয়ে যাবে, একটু পরে কি হবে, অ্যাক্সিলারেশনটা তখন কি হবে বলে, এখন স্মল জিটা নিচের দিকে আছে, তো যেহেতু নিচের দিকে স্মল জি লাগবে, আস্তে আস্তে ভেলোসিটি কি হবে, বাড়বে। ভেলোসিটি বাড়তে বাড়তে আবার কি হবে, হাতে ফিরে আসবে। যেটা হয়, আমি একটা কি করে একটা বলকে থ্রো করলাম, এই মার্কারটাকে যদি থ্রো করি, ওপরে গিয়ে কি হলো, আবার আমার হাতে ফিরে আসলো। তাহলে যে ভেলোসিটিতে আমি থ্রো করেছিলাম ওটা কি হবে, সেম ভেলোসিটিতেই আমাদের হাতে ফিরে আসবে অ্যাজ পার এনার্জি কনজারভেশন। কারণ কাইনেটিক এনার্জি তো কনজার্ভই থাকবে না, তো টোটাল এনার্জি তো কনজার্ভই থাকবে। তো যত ভেলোসিটিতে আমি থ্রো করবো একটা বলকে, সেম ভেলোসিটিতেই ওটা আমাদের হাতে ফিরে আসবে। আমি যদি 20 থ্রো করি, ওটা আমার হাতে 20তেই ফিরে আসবে। তার মানে কি, ওপরে ওঠার জন্য যে টাইম লাগবে, নিচেরটা নামার জন্য টাইমটাও কি হবে, সেমই হবে। তো এটাকে কি বলে, টাইম অফ ডিসেন্ট। তো এই টাইমটাও কত হবে বলো, u/g। তাহলে কতক্ষণ ওটা হাওয়াতে ভাসলো, তাহলে উপরে উঠছে টাইম ধরে, ওটাকে টাইম অফ অ্যাসেন্ট, নিচে নামছে সেম টাইমে, সেটাকে কি বলছি আমরা, টাইম অফ ডিসেন্ট। তাহলে টোটাল টাইম যতক্ষণ ধরে হাওয়াতে ভাসছিল সেটাকে আমরা কি বলবো, টাইম অফ ফ্লাইট। তো কত হবে, উপরে ওঠার জন্য u/g, নিচে নামার জন্য u/g। এটাকে বলে টাইম অফ অ্যাসেন্ট, এটাকে বলে টাইম অফ ডিসেন্ট। দুটোকে অ্যাড করলে কত হবে বলো, 2u/g। আর টোটাল টাইমটাকে কি বলে, টাইম অফ ফ্লাইট। কতক্ষণ ধরে এটা হাওয়াতে ভাসছিল, এটাকে বলে টাইম অফ ফ্লাইট। ক্লাস 11-এ শিখবে একটা প্রজেক্টাইলের জন্য টাইম অফ ফ্লাইট কি করে ক্যালকুলেট করে, ম্যাক্সিমাম হাইট কত হবে, রেঞ্জ কত হবে। এবার আমরা কি করছি, ছাদ থেকে কোনো জিনিসকে ড্রপ করছি। কেউ একটা পিএনপিসি করা আন্টি যাচ্ছে রাস্তা দিয়ে, প্রচুর রাগ ছিল এক্সামের সময়, বারবার কিরে কত নাম্বার পেয়েছিস, তুই এটা করতে পারলি না, ওই দেখ ওই পাড়ার ও এই করেছে, ও ওটা করেছে, সে ওখানে অ্যাডমিশন নিয়েছে। তো তার উপর কিছু একটা ড্রপ করছো, ড্রপ করা মানে আমি কি বললাম, ইউটা 0 হবে, ইনিশিয়াল ভেলোসিটি। থ্রো করা মানে কি, এভাবে করা মানে কিছু একটা ভেলোসিটি দিয়ে ছুড়ে মারছো, মানে ইউ থাকবে তখন একটা সামথিং। বাট যদি জাস্ট এরকম করে টপ করে ছেড়ে দিলে কি হবে, ইউটা কত হবে বলো, 0 হবে। কোয়েশ্চেনটা কি হচ্ছে, ওই যে পিএনপিসি করা আন্টি, তার মাথায় কত স্পিডে গিয়ে ওটা হিট করবে, তো জাস্ট বিফোর হিটিং এটার ফাইনাল স্পিড কত হবে। তো হাইট কত নিয়েছি তোমার বিল্ডিংয়ের, এইচ কী করে বের করবো, ইউ জানি। আর যেহেতু দেখতে পাচ্ছ উপর থেকে নিচের দিকে ফেলছি মানে কি, গ্র্যাভিটির দিকে হচ্ছে, গ্র্যাভিটির দিকে মানে ফর্মুলা কি দিয়ে নেবো, প্লাস দিয়ে ফর্মুলা নেবো। তাহলে ইকুয়েশন অফ মোশনকে নেবো আমি প্লাস দিয়ে। তাহলে বলো, পিএনপিসি আন্টির মাথায় পচা ডিম পড়ার আগের মোমেন্টে তার
ফাইনাল ভেলোসিটি কত ছিল এবং তার জন্য কোন ইকুয়েশনটাকে নেবো আমরা। দেখতে পাচ্ছ এখানে হাইট তো আমার দেওয়া আছে, ড্রপ মানে ইউটা 0 আর স্মল জি তো ভাই নিচের দিকে, তো প্লাসওয়ালা ফর্মুলা নেবো, এটুকু ক্লিয়ার। আর কোনটা নেবো? ফার্স্ট এটা নেবো না কারণ টাইমের কোনো ইনফরমেশান এখানে নেই, সেকেন্ডেরটাও নেবো না কারণ টাইম নিয়ে কোনো ইনফরমেশান দেওয়া নেই। চলো থার্ডেরটাই দেখি। ইয়েস, থার্ডেরটাই নিতে হবে আমায়। কেন নিতে হবে? কারণ এখানে ভি আছে, ভিটা তো আমাদেরকে বের করতে হবে। আন্টির মাথায় কত স্পিডে ডিমটা গিয়ে পড়লো, ফাইনাল ভেলোসিটি কত হলো, আর কি করতে হবে? ইউটা তো ড্রপ মানে 0, যদি এখানে ইউ থাকতো, যদি তুমি ছুঁড়ে মারতে তখন কি, যে স্পিডে ছুটছো সেটা কোশ্চেনে দেওয়া থাকতো অবভিয়াসলি, তো সেটা এখানে বসিয়ে দিতে হতো। বাট যেহেতু এখানে ড্রপ করছি, ড্রপ মানে কি ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে, তো ভেরি গুড। অ্যান্ড হাইট তো দেওয়া আছে, কিছু একটা দেওয়া থাকবে, বিল্ডিংয়ের হাইট হয়তো 100 মিটার বা 50 মিটার, যাই হোক আমার জানার দরকার নেই, এখানে কোশ্চেন এগুলো দেওয়া থাকবে। ডেডিকেটেড ভিডিও আছে, দেখতে পারো, ওখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কীভাবে নিউমেরিক্যাল সলভ করতে হয়। অনেক দুটো সেট বানিয়েছি, একটা বেসিক আর একটা স্ট্যান্ডার্ড। বেসিক মানে ইজি লেভেলটা শিখে নাও, তারপরে প্রো লেভেলে পৌঁছে যাবে। আগে তো বেসিক শিখতে হবে না, তবেই তো প্রো হবে। তো এখানে কোনটা নেবো? ফোর্থ নেবো। ফোর্থেরটা কী আছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh নেবো ভাই। প্লাস কেন? কারণ ওপর থেকে ড্রপ করছে মানে উইথ গ্র্যাভিটি, তো ভিটা বের করবো। ভি স্কোয়ার, ইউটা কত আছে? 0 স্কোয়ার প্লাস 2gh। 0 দিয়ে অ্যাড করলে ভাই কোনো চেঞ্জ হয় না, স্কোয়ার সাইড চেঞ্জ করলে কত হয়ে যাবে? স্কোয়ার রুট হয়ে যাবে 2gh। তো আন্টির মাথায় পচা ডিম পড়ার আগের মুহূর্তে ডিমের ভেলোসিটি কত হবে? √2gh। তুমি কত উপর থেকে ছুটছো, মানে তোমার বিল্ডিংয়ের হাইট যদি গিভেন থাকে, বাট তুমি যদি জেনে থাকো, ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট যে কত স্পিডে গিয়ে পচা ডিমটা মাথায় ধাপ করে ফাটবে। ইজ ইট ক্লিয়ার? তো যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে তোমার বিল্ডিংয়ের হাইট যদি 50 মিটার হয়, তাহলে এইচের ভ্যালু কত বসাবো? 50। 2 তো রয়েছে, জি এর ভ্যালু আমরা অ্যাপ্রক্স ধরে নিচ্ছি 10। 2 × 10 × 50, খতম আন্টি, একদম খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। Whatever, you can easily calculate using this formula just before hitting the ground. নর্মালি সবসময় আন্টির মাথায় ডিম থ্রো করতে হবে, ঠিক না, না রাগ করবে। পিএনপিসি করে কি আর করা যাবে, করে লোকজন মজা পায়, পাক মজা, কি আর করব। তো গ্রাউন্ডেই আমরা ভাবি, তো গ্রাউন্ডে একটা বডিকে উপর থেকে থ্রো করলে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড ভেলোসিটি কত হবে? √2gh। লোকজনের মনে দাবি থাকতে পারে, স্যার বারবার কেন বলছেন জাস্ট বিফোর হিটিং? সেটা গ্রাউন্ড হোক বা ওই পিএনপিসি আন্টির মাথা হোক, একটাই কারণে ভাই সাহেব, পড়ে গেলে কি হবে? যখনই পড়ে যাবে মাটিতে টাচ যখনই করে যাবে, তখনই পুরো এনার্জিটা সাউন্ড এনার্জি অ্যান্ড হিট এনার্জি কনভার্ট হয়ে যাবে। আলটিমেট মাটিতে পড়ে গেলে কি হয়? ভেলোসিটি তো 0ই হয়ে যায় না, তা তো মাটিতে পড়েই থাকে থপ করে, তো তাহলে তো আর ফাইনাল ভেলোসিটি কোনো মানেই থাকলো না, তো 0 হয়ে গেল। তাহলে ইনিশিয়ালও 0 ছিল, পরে ফাইনালও 0 হয়ে গেল, লাভের লাভ কি হলো ভাই? ওই জন্য বারবার এই কথাটা কোয়েশ্চেনেও বলা থাকে, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, জাস্ট বিফোর হিটিং দ্য সারফেস, হোয়াট এভার, জাস্ট বিফোর হিটিং দ্য আন্টির মাথা, হোয়াট এভার। আশা করি বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। ওই পচা ডিমটা পিএনপিসি আন্টির মাথায় পড়তে কতক্ষণ টাইম লাগবে সেটাও আমরা ক্যালকুলেট করব। এখানে কি দেখলাম? কত স্পিডে গিয়ে মাথায় পড়বে, আর এটাও আমরা বের করতে পারবো কতক্ষণ টাইম পরে গিয়ে ওটা পড়বে, কারণ টাইমটা বের করতে হবে না, তাহলে ক্যালকুলেশনে যদি একটুখানি ভুলভাল হয়ে যায় ভাই সাহেব, আন্টি পেরিয়ে যাবে, তারপরে ডিম পড়লো, পুরো ডিম বরবাদ। আর একবার যদি দেখতে পায় যে হ্যাঁ আমার দিকে ডিম থ্রো করেছিল, মোটামুটি ভাই সাহেব 10 বছর ধরে ওই কথা গোটা পাড়া কেন, গোটা পাড়ার মোড়ে একটা মাইক নিয়ে অ্যানাউন্স করতে বলতে থাকবে, আমার পিছনে ছেলেগুলো পড়ে আছে, আমাকে এই করেছে সেই করেছে, হ্যানা ত্যানা ব্লা ব্লা। তো টাইম ক্যালকুলেট করাটা সবসময় দরকার, টাইমের আহমিয়ত সবাই জানে। এক চুলের জন্য যদি মিস হয়ে যায় একদম খতম হয়ে যাবে ভাই। তাহলে টাইমটা আমরা দেখবো যে হাউ মাচ টাইম ইট টেক্স ওই ছাদ থেকে এই গ্রাউন্ডে আন্টির মাথায় হোয়াট এভার পড়ার জন্য কতক্ষণ টাইম লাগছে। চলো কোন ফর্মুলা নেবো? হাইট জানি, জিটা তো জানি, ইউটা কত আছে? 0। ধরে নিচ্ছি ড্রপই করছো তুমি, কোন ফর্মুলা দিয়ে করবো? তো আমার মনে হয় এখানে টাইম যেহেতু বের করতে চাইছি, তার মানে এটা নিয়ে কোনো কাজ নেই ভাই, এখান থেকে তো টাইম বেরোবে না ফার্স্ট অফ অল, এই দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এইখান থেকে দেখো টাইমের আছে ইকুয়েশানে, বাট ভি আর ইউ আছে, হাইট তো আমার দেওয়া আছে, হাইটের টার্মসে তো আমাকে আনসারটা নিয়ে আসতে হবে না, তাহলে একমাত্র একটাই পড়ে থাকলো সেকেন্ডেরটা, H=UT ± ½ স্কোয়ার। তো আমরা মাইনাস তো নেবো না, কারণ উপর থেকে নিচে পড়ছে মানে উইথ গ্র্যাভিটি, তাহলে প্লাস দিয়ে ফর্মুলাটা নেবো। চলো নিয়ে নিই, H=UT + ½ ভেরি গুড। এইচটা তো এইচ কোশ্চেনে দেওয়াই আছে ভাই, ড্রপ করা হচ্ছে মানে U0, তাহলে 0 × T + ½ তাহলে এইচ কত হচ্ছে? ½ হয়ে গেল। পেপারে যদি নিয়ে আসি তো এটা হাফ পেপারে আসলে 2H হয়ে যাবে, জিটা এপারে আসলে /G হয়ে যাবে, ইকুয়ালস টু কত হবে বলো? T²। টি চাই আমার না, তাহলে টি কত হচ্ছে? √2
টু এইচ বাই জি। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। আন্টির মাথায় পচা ডিম পড়ার আগের মোমেন্টের ফাইনাল ভেলোসিটি কত হবে, √2gh। উপর থেকে আন্টির মাথায় পচা ডিম পড়তে টাইম কতক্ষণ লাগবে, √2 × h/g। যদি h দেওয়া থাকে টাইম ক্যালকুলেট করা আরামসে বের করতে পারি। যদি h দেওয়া থাকে মাথায় পড়ার আগের মোমেন্টের ভেলোসিটি আরামসে বের করতে পারি। আন্টি বি লাইক, পিএনপিসি ছাড়া আমি তো বাঁচতে পারবোই না।